চলো আহ, আজকে তোমাদের যেটা পরীক্ষা দিয়েছি, মানে পরীক্ষার যে টপিকটা দিয়েছি সেই টপিকটা তোমরা আমি পড়িয়েছি অনেকবার, তবুও আমি একবার রিভিশন করে দেবো। অনেকের নেই, যাদের নেই তারা হয়ে যাবে। তো ইন্টেলিজেন্স থিওরি অনেক কিছু রয়েছে, বেসিক যে পার্ট রয়েছে না, সেই বেসিক পার্ট থেকে কোশ্চেন দিয়েছি। আর সঙ্গে হচ্ছে পেঁয়াজের তত্ত্বটা দিয়েছি। আর কি আছে, রেশিও এর প্রপোর্শন এবং মিক্সার এবং অ্যালিগেশনের কিছু অঙ্ক আছে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো লিখেছিলাম সেইখান থেকে প্রশ্ন আছে। তো মোটামুটি 50টা প্রশ্ন দিয়েছি। তোমরা, তোমাদের কি সময় দিতে হবে? সময় যদি চাও তাহলে তুমি নিতে পারো। অনলাইনে এক্সাম হবে? মানে অনলাইনে যেমন গুগলতে হ্যাঁ হয় সেরকম না? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ? না না পিডিএফ না, ওই গুগল মিটে যেমন হয় সেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা কবে হবে স্যার? আর টাইমটা স্যার আপনি লিখছেন 60 আওয়ার্স। 60 আওয়ার্স দিয়েছি, লাস্টে দেখলাম যে 60 আওয়ার্স। হ্যাঁ, আমিও দেখলাম স্যার। আজকে হবে? আজকে দেবো বলেছি 9টার সময়, 9টা ক্লাস শেষ হয়ে গেলে দিয়ে দেবো। আর দেখা যাক, একদিন সময় দিলাম, একদিনের মধ্যে পরীক্ষাটা দিয়ে দেবে, ঠিক আছে। মানে 60 আওয়ার্স হয়ে যাবে আর কি। ঠিক আছে, 60 আওয়ার্স দিয়ে দেবো, ঠিক আছে। 24 ঘন্টা মোটামুটি পরশু দিনই রেজাল্ট দেবো, মানে কালকে রাতে রেজাল্ট দিয়ে দেবো, ঠিক আছে। সময় নাও, পড়ে নেবে, সেরকম কিছু না, সিম্পল পারবে, পড়তে হবে না, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, ছেলেদের মানে বৃদ্ধির হার কত বয়স পর্যন্ত হয় বলতো? কত বয়স পর্যন্ত বৃদ্ধি চলতে থাকে? স্যার 25, 25 স্যার, 25, 25। আর মেয়েদের? স্যার আপনি তো খাতায় যে পিডিএফটা পাঠিয়েছেন ওখানে লিখেছেন মেল 23 আর ফিমেল 21। আর আমি এক্সামে ওটাই করেছিলাম, কিন্তু ওটা হচ্ছে রং করে দিয়েছে। ছেলেদের 25 আর মেয়েদের মনে হয় 23 নিয়েছে। তো ওটাই আর কি। কি মনে হচ্ছে তোমাদের? আমি তো লিখেছিলাম একবার। হ্যাঁ, আপনি ক্লাসে একবার বলেছিলেন ছেলেদের 25। ছেলেদের 25 বলেছি না, ক্লাসে তো বলেছি 25 বলেছি না 23 বলেছি? না না, এই কয়েকদিনের ক্লাসে নয়, আমি অনেকদিন আগেকার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিনের আগে ক্লাস যেহেতু, সেখানে তো আমার মানে পিডিএফ এ যেটা তাহলে তো লেখা থাকবে না। তো আমি ওই নোটসটা দিয়েছি। তো আমার নোটসে কি লেখা আছে বলো তো? 25 লেখা আছে না 23? নোটসে 23 লেখা আছে, ছেলেদের আর মেয়েদের হচ্ছে 21 লেখা আছে। আচ্ছা, ছেলেদের 21 বয়স হবে না, ছেলেদের মেয়েদের কোন বয়স পর্যন্ত বৃদ্ধি হয়? এবার দেখতে হবে আর একটু ভালো করে, তোমরা একটু দেখবে তো। আমি তো দেখেছিলাম, তাহলে এটা কারেকশন করে দিতে হবে, বুঝলে। তোমরা একটু দেখবে, এই প্রশ্নটা বললাম, তোমরা একটু বিভিন্ন বই ফই ঘেঁটে দেখবে যে ছেলেদের বয়স বৃদ্ধি কত বছর পর্যন্ত হয় আর মেয়েদের বৃদ্ধি কত বছর পর্যন্ত। হুম, 25, 25 ছেলেদের? ছেলেদের 25, কনফার্ম? এটা কনফার্ম। আচ্ছা, মেয়েদের তাহলে কত হবে? 23 না 21? স্যার আমাকে নোটটা পাঠিয়ে দিবেন। স্যার নোটটা পাঠিয়ে দিবেন আমাকে, আমি হুম, কি বলছো? যে কি নোটসটা? আচ্ছা, চলো। তো আমি শুরু করছি। প্রথমে অনেকটা পড়াবো, ঠিক আছে, কথা ইয়ে হবে, পরে বলছি। হ্যাঁ স্যার 23টাই দেখেছিলাম, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না, ট্রেন্ড আছে বলে। আচ্ছা আচ্ছা, ট্রেনে আছো, ঠিক আছে, অসুবিধা নেই। ট্রেনে আসো, আমি আমার কথা শোনা যাচ্ছে তো? বলতে হবে না, তাহলে পরে ট্রেন থেকে নেমে বলবে আর কি, ঠিক আছে। স্যার হ্যাঁ, পারি না, বলো। বলছি, লাস্ট ক্লাস তো ওই বৃদ্ধি ও বুদ্ধি এটা, সরি বিকাশ ও বুদ্ধি এটা করেছিলাম, তারপরে ক্লাস হয়েছিল আর হ্যাঁ, আমি মনে করতে পারছি না। বৃদ্ধি আর বিকাশ ক্লাস হয়েছে একটা, তারপরে হয়নি। আচ্ছা ইন্টেলিজেন্স লিখাচ্ছিলেন, তারপরে আর কিছু হয়নি। ইন্টেলিজেন্স শুরু হয়েছিল আর কি। ঠিক ইন্টেলিজেন্সে, আছে। ইন্টেলিজেন্সে কিছু কি শুরু গেছিলাম একটু বলতে হবে? বুদ্ধি? স্যার ওই হয়তো তো আপনি কয়েকটা বৈশিষ্ট্য লিখেছেন না?
4% মানুষের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ওইটুকুই লাস্ট হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে। তো বুদ্ধি ওইটুকুই লাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুদ্ধি থেকে একটু বলে দিই প্রথমে। বুদ্ধি কাকে বলে সংজ্ঞা যদি বলা হয়, তো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হচ্ছে বুদ্ধি, তাই না? এটা আমি আগে লিখেছিলাম। তো বিমূর্ত বুদ্ধি চিন্তা করার ক্ষমতাই হলো বুদ্ধি। এই কথাটা কে বলেছেন বলতো? স্যার স্পিয়ারম্যান। না বাকিংহাম। না, বাকিংহাম টারম্যান। টারম্যান। টারম্যান বলেছিলেন। ভেরি গুড, হুম। টারম্যান। তো টারম্যান বলেছিলেন যে এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিংকিং ইজ ইন্টেলিজেন্স, অর্থাৎ ইন্টেলিজেন্স হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। এইগুলো এই ইনভাইটেড কমার মধ্যে এগুলো থাকে, কিছু কিছু দিয়ে একটা ইনভাইটেড কমার মধ্যে এগুলো আসে, বুঝলে? যে এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিংকিং, অ্যাবস্ট্রাক্ট। লিখবো নাকি? হ্যাঁ লিখে নাও যদি না থাকে, THIN। খাতায় যদি না লেখা থাকে এটা লিখবে, যা যা লেখাচ্ছি লিখবে। থিংকিং, অ্যাবস্ট্রাক্ট থিংকিং। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। বিমূর্ত মানেটা কি বলতে পারবে? মই দীর্ঘ হবে। বিমূর্ত মানে, বিমূর্ত মানে কে বলতে পারবে কি? কাল্পনিক। কাল্পনিক টাইপের। ওই তো। ওই তো। কাল্পনিক, কাল্পনিক বলছো? কাল্পনিক, কাল্পনিক মানে যে মানে অ্যাকচুয়ালি যেই সমস্ত মানে আমরা মানে যে বিমূর্ত বুদ্ধি মানে হচ্ছে দুটো বুদ্ধি, একটা মূর্ত আর একটা বিমূর্ত। মূর্ত মানে যে সমস্ত আমরা কোনো কিছু টাচ করি বা স্পর্শ করি বা সংবেদনের মাধ্যমে যে বিষয়টা আমরা বুঝতে পারি বা জানতে পারি, জ্ঞান লাভ করতে পারি, সেটাকে বলা হয় কি? মূর্ত বুদ্ধি। আর বিমূর্ত বুদ্ধি মানে কেউ মিউট করে আছে, আনমিউট করে আছে, মানে মিউট করে দাও। আর বিমূর্ত বুদ্ধি মানে হচ্ছে সেই বুদ্ধিকে বলা হয় যে বুদ্ধিটা আমাদের একটু ডাইভার্জেন্ট থিঙ্কিং করার ক্ষমতা বোঝায়, অর্থাৎ যে জিনিসটা আমরা টাচ করতে পারবো না, অর্থাৎ কল্পনা শক্তির মাধ্যমে সেই বিষয়ে আমরা সেই বিষয় সম্পর্কে আমরা চিন্তা করতে পারবো, লজিক্যাল থিঙ্কিং করতে পারবো। যেমন সূর্য তো আমরা টাচ করতে পারি না, বা হিমালয় পর্বত আমরা তো গিয়ে মানে এখন আমরা যদি হিমালয় পর্বত সম্পর্কে তোমাকে থিঙ্কিং করতে পারি, তাহলে তুমি কি করবে? অনেক কিছু চিন্তা ভাবনা করবে সেই সম্পর্কে, হিমালয় সম্পর্কে তুমি যতটুকু ধারণা করেছো বা পড়েছো, সেইখান থেকে তুমি অনেক কিছু লিখতে পারবে। অর্থাৎ হিমালয় তুমি দেখোনি, টাচ করে দেখোনি, তুমি কোনোদিন ঘুরতে যাওনি, তুমি কিন্তু পড়াশোনা করেছো, পড়ে শুনেছো, তাহলে ওই পড়ে সেই বিষয় সম্পর্কে আমরা যে ধারণা লাভ করছি সেটাই হচ্ছে কি? বিমূর্ত বুদ্ধি। ওকে। তো আমরা যেমন যেমন মহাবিশ্বে অনেক কি আছে, মানে বিজ্ঞানীরা কি করছে, মানে ওই কি বেশ বলে অন্য গ্রহে প্রাণ আছে কিনা, আহ, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক আছে? আবিষ্কার। হুম। আবিষ্কার করার, আবিষ্কার করতে। হ্যাঁ করার হুম। চেষ্টা করে। তো এগুলো হচ্ছে কি? ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো এটাই হচ্ছে। আচ্ছা, এবারে বুদ্ধি সম্পর্কে। বুদ্ধি যদি একটা মেন্টাল প্রসেস, ঠিক আছে, এটা একটা মানসিক প্রক্রিয়া, ঠিক আছে, সহজাত প্রক্রিয়া, এটা বংশগত সূত্রে পাই কিছুটা, আবার কিছুটা অর্জিত, তাই তো নাকি? বুদ্ধি কিছুটা অর্জিত হয়, আবার কিছুটা বংশগত হয়, ঠিক আছে। বুদ্ধির আবার বিকাশ হয় বিভিন্ন স্টেজে, বিভিন্ন ভাবে বুদ্ধির বিকাশ হয়, ঠিক আছে। তো বলতে পারবে কোন সময় বুদ্ধির সবচেয়ে ভালো বিকাশ হয়, দ্রুত হয়? অ্যাডোলেসেন্স পিরিয়ডে। আচ্ছা, বৃদ্ধির কথা 3 বলছি। বছর বয়সে। 3 বছর বয়সে বলছে। আড়াই পর্যন্ত। দুটোই আড়াই, স্পিড বেশি থাকে। হ্যাঁ মানে বুদ্ধি বলতে আমি পড়াশোনার কথা বলছি না, ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছি। হ্যাঁ ওই ব্রেন ডেভেলপমেন্টটাই, হ্যাঁ ওটাই বুদ্ধি। তো অ্যাকচুয়ালি ঠিকই আছে। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য লিখে নাও দুই একটা। আগের দিন কি লিখেছিলাম? বুদ্ধির বিকাশ। কয়েকটা লেখা আছে স্যার। কটা? 5টা মতো। বুদ্ধির বৈশিষ্ট্য লেখা আছে? বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আর ওগুলো লিখতে হবে না, ঠিক আছে। বুদ্ধি, তাহলে যেহেতু আমরা লিখে দিয়েছি, ওগুলো লিখতে হবে না। বুদ্ধি মোটামুটি প্রথম থেকে 2.5 বছর পর্যন্ত দ্রুত বিকাশ করতে থাকে, ঠিক আছে। এবং বুদ্ধি হচ্ছে বংশগতি এবং আম, আহ, বংশগতি এবং আড়াই কি? বছর এইটা লেখা নেই স্যার, এই পয়েন্টটা লেখা নেই। লেখো, লিখে নাও তাহলে। বুদ্ধি লেখো 2 থেকে লেখো 0 থেকে
2-3 বছরের পর্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। 0 থেকে না 1 থেকে লিখবে? প্রথম থেকে লিখে নাও, প্রথম বছর থেকে। আচ্ছা, এবার টার্মেনের এর আছে, এটা সংজ্ঞাটা টার্মেন লিখে নাও। হ্যাঁ, টার্মেন। এবার টার্মেনের মতে বুদ্ধি বিভিন্ন, মানে তিনি একটা তালিকা প্রকাশ করেছেন যে কত পার্সেন্ট মানুষ, ঠিক আছে, কার উপরে বেশি, মানে আইকিউ কত বেশি হলে মানে খুবই বুদ্ধিমান হয়, আইকিউ কত নিচে হলে কম বুদ্ধিমান হয়, ঠিক আছে, বা অ্যাভারেজ বুদ্ধিসম্পন্ন মানুষ এর আইকিউ কত হয়, এরকম একটা তিনি তালিকা প্রকাশ করেছেন, ঠিক আছে, আইকিউ। ওকে, তিনি মানে বলছেন 0 থেকে ধরি, মানে 0 থেকে না, 70-এর কম যাদের আইকিউ, তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। এগুলো পরীক্ষায় আসে, প্রতিবন্ধী লিখে নাও, প্রতিবন্ধী দ্বন্দ্ব হয়ে আসে। হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী। তারপরে 70 থেকে 80-79 খুব অল্প বুদ্ধি সম্পন্ন। 70-এর কম হলে মানসিক প্রতিবন্ধী, তাই তো? হ্যাঁ, অল্প বুদ্ধি সম্পন্ন। নেক্সট 80 থেকে 90, না ওই 80 থেকে 90 ধরো, 89 ধরো, 89 অল্প বুদ্ধি সম্পন্ন। 70 থেকে কমটা কি বললেন? খুব অল্প বুদ্ধি সম্পন্ন। 70 থেকে 79 খুব অল্প বুদ্ধি সম্পন্ন। তারপরে অল্প বুদ্ধি 80 থেকে 89। নেক্সট 90 থেকে 100, 90 থেকে 100 অ্যাভারেজ, গড় বুদ্ধি সম্পন্ন। 110 থেকে এই 100 থেকে, মানে 101 থেকে 119 মিডিয়াম, ঠিক আছে, মানে মিডিয়াম না, মেধাবী, মেধাবী, ঠিক আছে। তারপরে 120, 120 থেকে 139 মানে উচ্চ মেধাবী। এই জায়গাটায় এখানে কি আছে? এখানে কেউ আছো এই জায়গায়? উচ্চ মেধাবী। আপনি তো আছেন। হ্যাঁ, আমি আছি। আমি তো এই দলের মধ্যে পড়ছি, আমি তো এই দলের মধ্যে পড়ছি। আরে আপনার কি ব্যাপারে নলেজ নেই বলেন? আপনি পলিটিক্স থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে এডুকেশন, জিওগ্রাফি, ইংলিশ সবই তো বুঝছি। না ওটা তো, ওগুলো এবার তো, কি করবেন? পারমাণবিক বোম তৈরি করবেন নাকি? এগুলো তো, স্যার, একটা কথা জিজ্ঞেস করবো, কোশ্চেন? হ্যাঁ, যারা ওই যে রিসার্চ করে তাদের তারা কোন লেভেলের মধ্যে পড়ছে? সেটা রিসার্চ করে, এখানে তো অনেকে 100 রিসার্চ, থেকে 139 হবে। যারা, আর যারা রিসার্চে নোবেল পাচ্ছে তারা 140 হ্যাঁ, উপরে। হ্যাঁ 140 আর উপরে। স্যার, আরেকটা কোশ্চেন ছিল। বলছি যে আপনি বললেন যে মানে 1 থেকে 2 বা 2.5 পর্যন্ত বুদ্ধির বিকাশ সর্বাধিক হয়। তো 2 বছরের বাচ্চার আপনি বুদ্ধির আইকিউ টেস্ট কি করে করবেন? আরে ভাই, আইকিউ টেস্ট আমি কি করছি নাকি? না না, আমি জিজ্ঞেস করছি, যদি মানে বলেন তো করা যাবে কি? এরম করা যায় কি? বিকাশ হয় অত কি? বেশি, বিকাশ ওই অত বয়সে হয় না, মানে ওই সময় বিকাশ ভালো, নয়, ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেনটা ডেভেলপমেন্ট স্পিড নেয় হ্যাঁ ওই সময়। ওই সময় ভালো বেশি ডেভেলপ হয় আর কি, দ্রুত বিকাশ ঘটে, ওই যেমন বৃদ্ধি হয় না সেরকম। আচ্ছা, তাহলে এখানে আমরা পড়লাম যে অ্যাভারেজ বুদ্ধিসম্পন্ন মানুষ কত হয়, 90 থেকে 100, মেধাবী যারা হয় 100 থেকে 120 মধ্যে হয়, যারা উচ্চ মেধাবী হয় 120 থেকে 139, আর যারা উচ্চ মানে অত্যন্ত মেধাবী তাদের আইকিউ 140। মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ, এই 170-এর কম হয়। এই মানসিক প্রতিবন্ধীদের আবার 3টে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, ওটা আমি, মানে ওটা অন্য জায়গায় আসবে, ওই
এখানে আর লাগবে না। ওই ট্রেনেবল মানে প্রশিক্ষণযোগ্য তত্ত্বাবধানযোগ্য, আর একটা হচ্ছে কি ওই আরেকটা কি বেশ প্রশিক্ষণযোগ্য তত্ত্বাবধানযোগ্য, আর একটা হচ্ছে ট্রেনেবল। 25-এর কম হলে ওটা মাইল্ড কি হয়? মডারেট জড়বুদ্ধিতে। সিভিয়ার প্রকরণ। হ্যাঁ সিভিয়ার। হ্যাঁ হ্যাঁ কি বলে একটা 25, 25 থেকে 50, 50 থেকে 70, হ্যাঁ এরকম একটা আইকিউ। যে 25-এর কমটাকে কি বলে? জড়বুদ্ধি। একদম মানে 25-এর কমকে বলা হয় ইডিয়ট। ইডিয়ট। মানে ওগুলোর কিছু হবে না? না আইডি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এমআর বলে ওটাকে, মেন্টালি রিটার্ডেড। মেন্টালি রিটার্ডেড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা বুদ্ধির কার কত মানে বুদ্ধি আমরা একটু জেনে নিলাম। ঠিক আছে, যারা ইডিয়ট হয় তাদের বুদ্ধি 0 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এবার থর্নডাইক, না থর্নডাইকের আমরা থিওরি পড়েছি। থর্নডাইক আবার বুদ্ধির অনেকগুলো শ্রেণী বিভাগ করেছেন। ঠিক আছে, থর্নডাইক বুদ্ধিকে 3টে ভাগে ভাগ করেন। ওকে, আচ্ছা থর্নডাইকের একটা বুদ্ধি লিখে নাও। থর্নডাইক, থর্ন থর্নডাইক বুদ্ধিকে 3টি ভাগে ভাগ করে। ওকে, একটা কি মূর্ত বুদ্ধি, মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, এটা হচ্ছে সামাজিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি। ওকে, মূর্ত, বিমূর্ত এবং সামাজিক বুদ্ধি এই 3টে ভাগে ভাগ করেন। মূর্ত বুদ্ধি মানে হাতে কলমে কাজ, এটাকে হাতে কলমে কাজ, হাতে কলমে কাজ করার জন্য আমাদের যে সমস্ত বুদ্ধির প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা বিমূর্ত বুদ্ধি মানে হচ্ছে এগুলো হচ্ছে থিঙ্কিং এবিলিটি, থিঙ্কিং এবিলিটি। সিক্স সেন্স স্যার, হ্যাঁ বলো। সিক্স সেন্স। হ্যাঁ সিক্স সেন্স, এটা ফিফথ সেন্স। সিক্স কেন, 6টা কেন, 6টা সেন্স না 5টা? 5টা সেন্স, সিক্স সেন্স মানে ওর পরেও কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকেই বল। লজিক্যাল, হ্যাঁ লজিক্যাল থিঙ্কিং, চিন্তা করার ক্ষমতা, যুক্তি করার যুক্তি মানে যুক্তিবিদ্যার ক্ষমতা। ঠিক আছে, এই সমস্ত বুদ্ধি হচ্ছে বিমূর্ত বুদ্ধি। ঠিক আছে, আর সামাজিক বুদ্ধি মানে কে বলতে পারে সামাজিক বুদ্ধি মানে কি বলো? সমাজে থেকে যে বুদ্ধিটা হবে। সমাজে চলার জন্য, না হ্যাঁ। সমাজের বিভিন্ন পরিস্থিতিতে Yes. যে সমস্যাগুলো আছে সেই সমাধান করার জন্য যে বুদ্ধি দরকার। ইয়েস, একদম একদম। আমাদের সামাজিক পরিবেশে মেলামেশা করার জন্য যে বুদ্ধির দরকার হয় সেটাকে বলা হয় কি সামাজিক বুদ্ধি। ঠিক আছে, তো তুমি সমাজে বসে হা হা করে যেমন যেমন হ্যাঁ, যেমন টিএমসির লোক গেলে তাদের ঘাড়ে মানে ঘাড় নাড়িয়ে দেবো, আর বিজেপির লোক গেলে বলবো হ্যাঁ দেবো, এটা। সামাজিক বুদ্ধি দেখ না, এখন সব নেতাগুলো সব কে ঘাস এইটা কাটছে, ডালিয়াদি ভালো বলেছে, কে ঘাস খুব কাটছে, এক্সাক্ট উদাহরণ। কে চান করছে তার মাথায় সাবান মাখিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেমন কে কালকে এটা কি সামাজিক বুদ্ধি? ও তো লোকের খোরাক হচ্ছে, ওরাও জানে, মানুষ পাবলিক বোঝে না। না ওরা জানে ওদের বুদ্ধি সামাজিক বুদ্ধি খুব প্রকট। ওরা জানে এই আজকে দেখছিলাম তো একে মানে গরুর খড় কেটে দিচ্ছে, বুঝলে, গরু খড় কেটে দিচ্ছে, আর কে হাল করছে। একটা ছেলে একজনকে মশলা বেটে দিচ্ছে, মশলা। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে একটা কমেন্ট, আমি না কালকে না পরশু একটা কমেন্ট করেছি, আমার বাড়ির বাথরুমটা পরিষ্কার করার দরকার আছে, একটু এসে করে দিন না। আমি নিজে করেছি। তো এরা হচ্ছে সমাজের সামাজিক বুদ্ধি, এদের লোপ পেয়েছে, এদের বলি এটা এক্সাম্পল আমি দিচ্ছি না কিন্তু। ঠিক আছে, এদের ওরা এমআর, ওরা এমআর হয়ে গেছে। একদম আসলে মানে ভোটে জেতার জন্য যে কতটা মেন্টাল মেন্টাল হয়ে যায়। ব্যাপারটা স্যার এখন 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 দেখে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে আসার জন্য মোটামুটি রোস্টিংটা যদি ভালো নিজে হতে পারে তাহলে
অ্যাকচুয়ালি এটাই, অ্যাকচুয়ালি ওরা অ্যাকচুয়ালি হচ্ছে রোস্টিং ওই জন্য মানে তার পেজটা টাইম যাতে লাইনে আসতে চায়। হ্যাঁ হ্যাঁ এবার ভালো কিছু করে তো আসতে পারছে না, ওইটা করলে তো সবাই ভিডিও করবে, ক্যামেরা করবে, হ্যাঁ এটার ভালো জন্যই সব করে আসবেই না, ওই রকম করলে কারোর দাড়ি কেটে দিতে হবে, কার খড় কেটে দিলে তাইলেই টাইম লাইনে আসবে। হ্যাঁ 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 এটা কিন্তু এটা ঠিক। নয় স্যার, আমার তাদের ওপরের যে হেড কমান্ড আছে সেও যে বুঝে যাচ্ছে খিল্লি করেই পাবলিকের মনে থাকা যায়। হ্যাঁ হ্যাঁ এই জন্য তো কেউ তাদের বলছে নিজের দলের বিদ্যাসাগর লোক এই হয় সে করেছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ এই করেছে। হ্যাঁ যাই হোক আমাদের স্যার হ্যাঁ বলো। স্যার আগের দিন একটা নোটসে ওই ইন্টেলিজেন্সের আন্ডারেই আপনি লিখেছিলেন স্টার্নবার্গের তিনটে এই থিওরিগুলো আছে, মানে তিনটে ইন্টেলিজেন্স আছে এই অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স আর কংক্রিটটা। হ্যাঁ 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 স্যার, আপনি কিন্তু লিখিয়েছেন। হ্যাঁ স্ট্যান্ডার্ড লিখেছি, থর্নডাইকও বুদ্ধির এরকম তিনটে শ্রেণী বিভাগ করে, ঠিক আছে, থর্নডাইকও করেছে। স্যার থর্নডাইকের মাল্টিপল ফ্যাক্টর থিওরি ছিল, ও অনেকগুলো দিয়েছিল তো। হ্যাঁ থর্নডাইকের মাল্টিপল ফ্যাক্টর থিওরি মানে আছে, আমি সবই লেখাবো, এবার লেখাবো, চাপ নেওয়ার দরকার তাহলে নেই। যদি আসে যে এই তিনটে ইন্টেলিজেন্স থিওরি কার, তখন কি দেবো, থর্নডাইক না স্টার্নবার্গ তাহলে? দেখো স্টার্নবার্গও দিয়েছেন, থর্নডাইক এইটা শ্রেণী বিভাগ করেন, ঠিক আছে। আমি আর স্পিয়ারম্যান দিয়েছেন, থর্নডাইক স্পিয়ারম্যানের তো দুটো। হ্যাঁ স্পিয়ারম্যানের দুটো আছে। স্পিয়ারম্যান টু আর ট্রাই ডাইমেনশনাল থিওরি বললে তখন হবে স্টার্নবার্গ। গিলফোর্ড। না হ্যাঁ গিলফোর্ড, ট্রাই ডাইমেনশনাল হ্যাঁ বললে হ্যাঁ গিলফোর্ড। ট্রাই ডাইমেনশনাল বললে আচ্ছা গিলফোর্ড। হ্যাঁ লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা সামাজিক বুদ্ধিটা একটু লিখে নাও যে আচ্ছা ওইটা তুমি বলছো কি আসলে কি হবে, আসলে কি হবে, তাহলে আমাদের আরো জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। সবাই তো পাচ্ছি এখানে, এখানেও পাচ্ছি ওখানেও পাচ্ছি, আমাকে একটু দেখতে আরো একটু দেখতে হবে কার মানে কোনটা বেশি পারফেক্ট হবে। কোনটা কিসে? ওই যে সামাজিক বুদ্ধি আর ওই বিমূর্ত বুদ্ধি আর হচ্ছে মূর্ত বুদ্ধি। আর সামাজিক বুদ্ধি মানে এইটা সামাজিক বুদ্ধি। এটা আমাদের পুরোনো প্রিভিয়াস নোটসে কিন্তু থর্নডাইকই লেখা আছে, কিন্তু আপনি আগের দিন যে নোটসটা লিখেছেন ওখানে স্টার্নবার্গ লিখিয়েছেন। স্টার্নবার্গ আছে ওইখানে লিখে আমার পুরোনো খাতায় কিন্তু থর্নডাইকই আছে। হুম হুম। আচ্ছা তাহলে এটা একটু লিখে এমনি নাও। এডুকেশন কনফিউশন এরকম লিখালে তো আমি আরো কনফিউশন হয়ে যাবো। কিছু করার নেই, এগুলো আছে, তুই কনফিউজ এডুকেশন সাবজেক্টটাই কনফিউজ ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ এটা কিছু করার নেই, আমি তো স্যার confuse করছি। আমি যেটা পড়েছিলাম স্টার্নবার্গের তিনটে ইন্টেলিজেন্স আছে, একটা হচ্ছে ওই কম্পোনেনশিয়াল ইন্টেলিজেন্স, এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স আর কন্টেক্সচুয়াল ইন্টেলিজেন্স, হুম এই তিনটে পড়েছিলাম। হ্যাঁ আর আগের দিনে যেটা লিখেছি ওইটা ওখানে তিনটে আছে বললে, তাই তো। হ্যাঁ ওটাতে এই থর্নডাইকের তিনটে, ওই স্টার্নবার্গের তিনটেতে লিখিয়েছিলেন। কিন্তু এই দুটো তো তিনটেই তো আলাদা আলাদা, থন্ডায় তিনটে আলাদা, আর আগের দিন যেটা তো আলাদাই হওয়া উচিত ছিল তাহলে। আগের দিনে যে যে তিনটে লিখেছি না, ওটা এই এই মুহূর্ত মুহূর্ত আর সামাজিক বুদ্ধি এই তিনটেই লেখা আছে, তাই তো। হ্যাঁ, আচ্ছা আপনি কোনো না কোনো তো বুকস থেকে লেখাচ্ছেন, তাহলে বইগুলো কি করে লিখছে এগুলো? ওটাই তো অবশ্যই, ঠিক আছে, বই থেকেই তো লেখাচ্ছে। আচ্ছা ওটা দেখা হচ্ছে, বুঝলে, পরে দেখা হচ্ছে, এটা কমপ্লিট করে দিই। তাহলে সামাজিক বুদ্ধি লিখে নাও যে সামাজিক সমাজে মিলেমিশে মিলেমিশে থাকার যে বুদ্ধি, সেটা হচ্ছে সামাজিক বুদ্ধি। আমাদের মধ্যে সকলের সামাজিক বুদ্ধি আছে, ঠিক আছে। হ্যাঁ আমাদের আমাদের মধ্যে সকলের সামাজিক বুদ্ধি আছে। তো এটা হচ্ছে কি মানে আমরা আমরা যেই পরিবেশে যাব সেই পরিবেশে মেলামেশা করব, ঠিক আছে। ধরো মানে তোমরা মানে আমরা যখন বাইরে ঘাটে যাই, ঠিক আছে, ট্রেনে যাই, তো ট্রেনে আমাদের একটা পরিবেশ তৈরি হয় কম্পার্টমেন্টে, ঠিক আছে। সবাই সঙ্গে পরিচিত কেউ যদি থাকে তখন মানে আননোন থাকে, তাদের সঙ্গে আমরা পরিচয় করি, পরিচয় করে, এ ভাই তোর এখানে বাড়ি মদিপুরে, আমার তো ডালিয়ার বাড়ি ওখানে, ঠিক আছে, আমার তো এখানে বাড়ি নদীর এপারে, ঠিক আছে, এরকম করে আলোচনা করে নিই, ঠিক আছে। তো এইরকম আর কি, এটাকে বলা হয় কি সামাজিক বুদ্ধি, ঠিক আছে। আচ্ছা এবার আসছি, এক্ষেত্রে আরেকটা মানে আচ্ছা ছেড়ে দাও, সামাজিক বুদ্ধি হয়ে গেছে। এছাড়াও অনেক বুদ্ধি আছে, প্রাক্ষোভিক বুদ্ধি আছে, ঠিক আছে, আম, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের বুদ্ধি রয়েছে। তো এবারে বুদ্ধিকে বিভিন্ন মানে কি বলবো মনোবিদ আর কি, ঠিক আছে, অনেক বুদ্ধির শ্রেণী বিভাগ করে। কে বলছে বুদ্ধি দুটো, কে বলছে বুদ্ধি চারটে, কে বলছে বুদ্ধি 10টা, নানা ধরনের বুদ্ধির এরকম থিওরি উপস্থাপন করেন। ওকে, তো আমি কিছু থিওরি মানে লেখাবো। দেখো প্রথমে লেখো ইউনিফ্যাক্টর থিওরি। ইউনিফ্যাক্টর থিওরি কে উপস্থাপন করেন?
স্টার্ন। ইয়েস, স্টার্ন ইউনিফ্যাক্টর থিওরি উপস্থাপন করেন কে? স্টার্ন। নাম্বার 2, টু ফ্যাক্টর থিওরি। স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান, ভেরি গুড, স্পিয়ারম্যান। নাম্বার 3, মাল্টিপল ফ্যাক্টর থিওরি। থর্নডাইক। গার্ডেনার। থর্নডাইক। হ্যাঁ, এই দুটো গুলি যাবে ভালো করে, ফ্যাক্টর থিওরি এটা। মাল্টিপল ফ্যাক্টর হচ্ছে যে থর্নডাইক, মাল্টিপল হচ্ছে যে ইন্টেলিজেন্স বললে তো ইন্টেলিজেন্স গার্ডেনার। হুম, মাল্টিপল ফ্যাক্টর হলে থর্নডাইক হবে। অর্থাৎ বাংলায় যদি লিখতে চাও, আর তোমরা বাংলায়ও লিখে নাও, বহু উপাদান তত্ত্ব, মাল্টিপল ফ্যাক্টর থিওরি, বহু উপাদান তত্ত্ব। এটাকে আরেকটা বলা হয়, আচ্ছা বাংলায় একটু লিখে নি, হ্যাঁ বাংলায়ও পড়বে তোমরা, বহু উপাদান তত্ত্ব, টেটের জন্য বহু উপাদান তত্ত্ব। এটাকে আরেকটা বলা হয় দলগত উপাদান তত্ত্ব, দলগত উপাদান তত্ত্ব। আচ্ছা, এটা তো দ্বি উপাদান তত্ত্ব, এটা জানো। আর এটা হচ্ছে একক একক উপাদান তত্ত্ব। ঠিক আছে, নিজে নিজে লিখে নাও। আচ্ছা, নেক্সট লেখো। প্রথমটা স্যার কি লিখেছেন? ইউনিফ্যাক্টর থিওরি। হ্যাঁ, ইউনিফ্যাক্টর থিওরি বাংলায় বলে একক উপাদান তত্ত্ব। সেটা কার? স্টার্ন, STERN, STE, আমি স্টার্ন বানান কি, STERN, স্টার্ন, একক উপাদান তত্ত্ব। ওকে, নেক্সট লেখো, প্রাইমারি মেন্টাল এবিলিটি। প্রাইমারি মেন্টাল, থার্স্টন। হ্যাঁ, প্রাইমারি মেন্টাল এবিলিটি, থার্স্টন, THURS, থার্স্টন, TORN, থার্স্টন। আচ্ছা, এই থার্স্টনের যে থিওরি উপস্থাপন করেন সেটাকে বলে প্রাইমারি মেন্টাল এবিলিটি, বা প্রাথমিক, বাংলায় বলা হয় প্রাথমিক মানসিক উপাদান। ওকে, এটাকে আরেকটা বলা হয় গ্রুপ ফ্যাক্টর থিওরি, স্ল্যাশ দিয়ে লিখে নাও, গ্রুপ ফ্যাক্টর থিওরি। স্যার, গ্রুপ ফ্যাক্টর থিওরি বুঝলাম, তাহলে এটাকে কি বলছে, এর বাংলাটা কি হবে? ওটা তো দলগত হলো, এটা কি হবে বাংলাটা? দলগত গ্রুপ ফ্যাক্টর মানে দলগত হ্যাঁ, উপাদান তত্ত্ব। উপরে তো দলগত উপাদান সেটা লিখিয়েছেন মাল্টিপল ফ্যাক্টর থিওরিকে। এটা বাংলায় করলে তো আর দুটো গুলিয়ে যাবে ভাই। দলগত, ওটাই স্যার, আমি একদম কোনো এক্সামে পড়লে আমি কখনো বাংলা দেখি না। বাংলা দেখলে শেষ। বাংলা দেখলে শেষ হইবে। হ্যাঁ, প্রাইমারি মেন্টাল এবিলিটি, ইংলিশটাই করো, প্রাইমারি মেন্টাল এবিলিটি। আর আছে মানে এটা বাংলায় লিখে নাও, প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব, প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব, থার্স্টন। ওকে, নেক্সট দেখো, গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল থিওরি। ডাইমেনশনাল থিওরি। গিলফোর্ড, এটাই তো ত্রিভুজ করে আপনি বুঝিয়েছিলেন না? ওটাই তো ত্রিভুজ করে যেটা। হ্যাঁ হ্যাঁ, গিলফোর্ড পরীক্ষায় আসে, এগুলো সব করাবো। গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল থিওরি। আচ্ছা, নেক্সট 6 নম্বর। নেক্সট লেখো, স্যাম্পলিং থিওরি। থমসন। হ্যাঁ, থমসন, থমসনের, THOMPS, থমসনের স্যাম্পলিং থিওরি। ওকে, নেক্সট লেখো,
theory of information, theory of information, information of intelligence, information of intelligence, information of intelligence. Sternberg, Sternberg. হয়েছে? আচ্ছা, নেক্সট চলো এটা কি লিখছেন থিওরি অফ, ওইটা কি লিখেছেন মাঝখানে বোঝা যাচ্ছে না। ইনফরমেশন, ইনফরমেশন অফ ইন্টেলিজেন্স, ইনফরমেশন অফ ইন্টেলিজেন্স। থিওরি অফ ইনফরমেশন অফ ইন্টেলিজেন্স লেখো স্টার্নবার্গ। হয়েছে? নেক্সট লেখো মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। গার্ডেনার। হ্যাঁ, স্যার আমার মনে হয় এটা থমসন হবে, আপনি পি লিখেছেন, এটা থমসন হবে না? কোনটা? স্যাম্পলিং থিওরি থমসন, তো থমসন কেন আবার? হ্যাঁ, থমসন, হ্যাঁ THOMP, থমসন। ও মানে ওই থমসনটা ওই উচ্চারণটা, পি পি কি হয়? পি হয় না তো, থমসন তো। থমসন আমরা বলছি কিন্তু ওর উচ্চারণটা ওখানে লেখা আছে থমসন, THOMP, থমসন এরকম আর SON পি আছে। হ্যাঁ, বড় বড় লোক এরা, ওইখানে বড় বড় নাম, মানে একটু অড নাম। গার্ডেনার লেখো জি। তা নয় স্যার, আপনার নাম ওদের কাছে অড মনে হবে, ওদের নাম আমাদের কাছে অড মনে হচ্ছে। গার্ডেনার, না না, এদের উচ্চারণগুলো মানে অনেকে থাকে না, আমরা যেমন জেড দিয়ে শুরু করে এক্স দিয়ে যখন কোনো ওয়ার্ড আননোন না, যেগুলো জেরক্স আমরা জানি বলে জেরক্স, এক্সটাকে আর উচ্চারণ করছি না। যেমন ধরো, কিন্তু আমরা যখন কোনো কিছু আননোন এক্স দিয়ে শুরু হয় তখন আমরা এক্স উচ্চারণ করবো, আমরা না জানা থাকলে। এরকম আর কি। আগের দিনে একটা হচ্ছিল না, কি একটা উচ্চারণ, প্রথমটা হবে না, ইংলিশে যারা তোমরা পড়াশোনা করে জানো, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যা ভালো উদাহরণ সবচেয়ে সাইকোলজি। সাইকোলজি, হ্যাঁ সাইকোলজি তো অবশ্যই আছে। সুনামি। সুনামি, টি দিয়ে সুনামি, সুনামি, সুনামি। আচ্ছা, তাহলে এই থিওরি গুলো আমরা, এগুলো আমাদের একটু হালকা করে পড়ে নিতে হবে, ঠিক আছে? এবার ভারী করে পড়তে গেলে আমাদের থিওরি গুলো পড়তে হবে। থিওরি গুলো কি কি পড়তে হবে? যেমন ধরো এই যে এই থিওরিটা ভারী করে পড়তে হবে, মানে কি এগুলো পড়াবো আমি। হ্যাঁ, এই আজকে যেহেতু এক্সামটা দিয়েছি, ওইটা একটু হালকা করে বলে দিই। গার্ডেনের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, আচ্ছা থমসন বা এগুলো করতে হবে না। ভারী করে যেটা 3 ডাইমেনশনাল গিলফোর্ডের থিওরি করতে হবে আমাদের। প্রাইমারি মেন্টাল এবিলিটি এটা করব। আর দল 2 ফ্যাক্টর স্পিয়ারম্যান, ওগুলো করতে হবে না। স্পিয়ারম্যান, হ্যাঁ স্পিয়ারম্যানটা একটু হালকা করে নিতে হবে, ঠিক আছে? করে নিলে হয়ে যাবে। আচ্ছা, এগুলো থেকে সিটেটে প্রচুর কোশ্চেন আছে। হ্যাঁ সিটের না, সব ক্ষেত্রেই আসে, সব পরীক্ষায় এই ইন্টেলিজেন্স থেকে খুব ভালো মানে প্রশ্ন আসে, ঠিক আছে? সব প্রশ্ন মানে সব পরীক্ষার ক্ষেত্রে এইটা, এগুলো একটু ভালো করে করতে হবে। আচ্ছা, আজ সিটে দেখলাম এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন পেয়েছিলাম। কিসে? সিটেট সিটেট। আচ্ছা সিটি। স্যার আপনার ইউনিফ্যাক্টর থিওরি আপনার বইতে কি লেখা আছে? ইউনিফ্যাক্টর থিওরি, হ্যাঁ, ইউনিফ্যাক্টর থিওরি স্টার্ন আছে। টার্ন দিয়েছিল না অ্যালফার্ড বিনেট দিয়েছিল? আচ্ছা আচ্ছা, আলফ্রেড বিনেরও একটা থিওরি আছে। হ্যাঁ, আলফ্রেড বিনের, ওটাই তো প্রথম ফার্স্ট দিয়েছিল, মানে যেটা একটা থিওরি। হ্যাঁ ওই তো ফাদার অফ ইন্টেলিজেন্স ওই জন্য বলতো। ফাদার অফ ইন্টেলিজেন্স বলা হয় আলফ্রেড বিনেকে। হ্যাঁ, আর আলফ্রেড বিনেকে ফাদার অফ ইন্টেলিজেন্স বলা হয়। আর বুদ্ধির প্রথম আইকিউ প্রথম ধারণা দেন কে? এই সরি, স্টার্ন প্রথম কি হয়, এই স্টার্ন যার নাম বললাম, ইনি প্রথম কিন্তু বুদ্ধির মানে টার্মটা উপস্থাপন করেন, স্টার্ন। না, ওটা স্টেম উইলিয়াম স্টেম। হ্যাঁ, ওটা উইলিয়াম স্টেম আইকিউ যেটা বলেছিল। আইকিউ না, বুদ্ধির, ইন্টেলিজেন্স বিনেট। হ্যাঁ ইন্টেলিজেন্স,
বুদ্ধির ধারণা দেন আলফ্রেড বিনি। আলফ্রেড হ্যাঁ, বিনে। বুদ্ধির ধারণা দেন প্রথম। ওই যে হ্যাঁ। মানে ফ্রান্সের একটা হয়েছে না গল্প আছে, মানে ফ্রান্সের কিছু মানে ছেলে মেয়ে প্রচুর ফেল করতো, ঠিক আছে, মানে পরীক্ষায় কিছুতে পাস করতে পারতো না। তো সেখানকার মানে সকল মাস্টার গুলো ফেল হয়ে যায়। তখন ওখানকার শিক্ষামন্ত্রী নাকি ফ্রান্সের সে দায়িত্ব দেয় যে ভাই এরকম ব্যাপার কি হবে, কিভাবে কি করা যাবে। তো এই নিয়ে তারা একটা কমিটি বানালো, যে কমিটি তারা রিসার্চ মানে চিন্তা ভাবনা করবে যে কেন এরকম হচ্ছে, কি কারণে তারা ফেল করছে। সেই সময় আর কি, তো সেই দলের মধ্যে ওই আলফ্রেড বিনে ছিল এবং আরো কিছু মনস্তাত্ত্বিকবিদ, মানে ওই সময় প্রথম মনস্তাত্ত্বিকরা প্রথম রিসার্চ করেন যে এই ফেল করার পেছনে কিছু কারণ আছে, যেগুলোকে মানসিক কারণ দায়ী এর জন্য, মেন্টাল প্রসেস। তখনই ওই বিনে, আলফ্রেড ছিল, বিনে ছিল, ঠিক আছে, বিনে প্রথম ওই বুদ্ধির ধারণা প্রথম বা সংজ্ঞা মানে বুদ্ধির ধারণা প্রথম উপস্থাপন করেন, ঠিক আছে, ইন্টেলিজেন্স, আলফ্রেড বিনে, ঠিক আছে, তাই তো। স্কেলও আছে, টেস্ট করেছিল, সে স্কেলটাও আছে, স্কেলের নাম আছে না, বিনে সাইমন স্কেল। সাইমন স্কেল, হ্যাঁ, বিনে সাইমন স্কেল। উনি প্রথম বুদ্ধির পরীক্ষাটার কথা বলেছিলেন। হ্যাঁ, আলফ্রেড বিনে প্রথম মানে ওই এমএ কথাটা বলেছিলেন, মানে মেন্টাল এজ এই কথাটা বলেছিলেন। মেন্টাল এজ, হ্যাঁ, আলফ্রেড বিনেও বলেছিলেন প্রথম মেন্টাল এজের কথা বলেন প্রথম। ইন্টেলিজেন্সটা ব্যবহার করেছিল ওই আপনি যেটা বললেন ওই স্টেন না স্টার্ন, উইলিয়াম স্টার্ন, হ্যাঁ। না না, ইউনিফ্যাক্টর থিওরি অবশ্যই স্টার্ন। না ইন্টেলিজেন্স কথাটা ব্যবহার করেছিল ওই উইলিয়াম স্টার্ন। উইলিয়াম স্টেন করেছিল 1912 খ্রিস্টাব্দে। আর ওই এটা হচ্ছে আপনার এটা ওই বিনে হচ্ছে 1937-এ। 37। স্যার বিনে দেখেছি তিনজন ওই ইউনিফ্যাক্টর থিওরি বলেছে, বিনেট, টারম্যান আর হচ্ছে স্টার্ন। তিনজনই, হ্যাঁ, আরেকজন ওই বিনে। আমি পুরো কনফিউজ, ইন্টেলিজেন্স এমনি ইন্টেলিজেন্স খারাপ হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্সে ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তবুও আমাদের একটু করে নিতে হবে। প্রথম মানে দেখো বুদ্ধির মানে প্রথম বুদ্ধি এখানে স্যার আমি একটা কথা বলবো, তাহলে প্রথম ধারণা কে দেন, তাহলে এটা কি বলবো, এক কথায় বলুন, খিচুড়ি পেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে লেখো লেখো, আমি লিখি দিই, লেখো, বুদ্ধির প্রথম টেস্ট করেন, লেখো, বুদ্ধি প্রথম টেস্ট করেন মানে অভিক্ষা যেটাকে বলা হয়, বুদ্ধি প্রথম অভিক্ষা বা টেস্ট করেন বিনে সাইমন, লেখো, বিনে সাইমন। হয়েছে, এবারে আইকিউ বলো, আইকিউ ধারণা প্রথম কে দেন? উইলিয়াম স্টেম। উইলিয়াম স্টেন 1912-তে, ওটাই। হ্যাঁ, 1912 না 16? না স্যার 12 আছে, 1912। আরিয়ান আমি দেখিয়েছি। স্টার্ন স্টেন কেন বলছেন? সেম উইলিয়াম স্টার্ন 1912। সেটাই না আমি না, বলছিলাম, স্টার্ন স্টেম আলাদা কেন মানুষ, বলছেন? স্টার্ন আলাদা মানুষ, স্টেম আলাদা মানুষ। না, উইলিয়াম স্টার্ন 1912 সালে, STERN। আরে স্টার্ন তো এস দন্তেস মানে এস টি আর এন স্টার্ন হবে তো, বুদ্ধাঙ্ক প্রথম, আইকিউ হ্যাঁ, প্রথম। STERN স্টার্ন, উইলিয়াম স্টার্ন 1912 সালে প্রথম আইকিউ এর ধারণা দেন, উনি ইন্ট্রোডিউস করেন। হ্যাঁ, উইলিয়াম স্টার্ন। নয়, স্টেম। এ ভাই কি স্টেম কোথা দিয়ে? না স্যার, স্টার্ন নয়, স্টেম। স্টার্ন STERN স্টার্ন 1912 সালে। STRN হলে তো স্টার্ন হচ্ছে স্যার। আচ্ছা, যে স্টার্ন যেভাবে শোনো, হ্যাঁ হ্যাঁ বিষয়টা হ্যাঁ, সেটা STERN স্টার্ন, হ্যাঁ। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে বলতো, যে অনেকে ভাবে উচ্চারণ করে, ঠিক আছে, আমি সেটা উপর বেশি এমফাসাইজ করছি না।
আমি যে তোমরা বিভিন্ন ভাবে উচ্চারণ করতে পারো, যেটা আমি বানানটা সেটা বলছি, লিখে নাও। লেখো বুদ্ধাঙ্ক কথাটি প্রথম আইকিউ কি বললেন? আইকিউ বা আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্স কোশ্চেন বা বুদ্ধাঙ্ক, বাংলায় লেখো বুদ্ধাঙ্ক। কথাটি প্রথম প্রবর্তন করেন উইলিয়াম স্টার্ন। উইলিয়াম স্টার্ন। আচ্ছা, এবার হচ্ছে আমাকে একটা সালটা দেখতে হবে, সালটা ইম্পর্টেন্ট। সালটা 12 হবে না 16 হবে? 12 1912 12 তো বলছো, কিন্তু সালটা একটু 1912। আমি একটা পাঠিয়েছি, দেখুন স্যার। STR স্টার্ন স্টেম, আচ্ছা স্টেম আছে, ঠিক আছে। বিভিন্ন বইতে বিভিন্ন আছে, স্টার্ন হবে না স্টেম হবে। এটা স্যার নেটের বই, আরিয়ান্সের বই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, ইংলিশে পাঠিয়েছে তো, ইংলিশের বই তো অনেক রয়েছে। আচ্ছা আরো কেউ পাঠাও তো দেখি, তাহলে এ হয়ে যাবে। তোমাদের তো সব আছে। সাইকোলজির বই দেখো, ওই ধরনের নেটের বইগুলো অত বেশি মানে অথেন্টিক হয় না। যে কোনো সাইকোলজির বই নাও ভালো অথরের, সেখান থেকে সেটাকে রেফার করো। চলো দেখো, তারপরে দেখো 1912 সাল লিখে নাও। আচ্ছা, এটা ইউনিফ্যাক্টরটা কি হলো? আমি তো শুনতে পেলাম না, কেটে গেলাম। ভাই আমার সেই ইউনিফ্যাক্টর আছে, একই গুলি যাচ্ছে মাথায় এগুলো বলছি কি হলো? কিছু হয়নি। স্টানই হলো তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্টার্ন হয়েছে। লেখো নেক্সট, লেখো আইকিউ লেখো। স্যার, আরে স্যার, স্যার ও এ ঘুমিয়ে বলে গেছিল নাকি জিজ্ঞাসা করুন স্যার। তারপর তো অনেক কিছু আরে হয়ে আমি গেল, ও ঘুমিয়ে গেছিল, তারপর অনেক কিছু হয়ে গিয়েছিলাম। গেল। কিছু হয়নি গো, কিছু হয়নি। লেখো, আমি যেটা বলছি লেখো, কিছু হয়নি। আরে আমার কথাটা শুনুন না, আপনি প্রচুর বকেন। বলো। বলছি ইউনিফ্যাক্টর থিওরিটা স্টান আর সিঙ্গেল ফ্যাক্টর থিওরিটা হচ্ছে যে বিনে, হ্যাঁ বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট দেখো। সালটা কত স্যার, ওটা বলুন একবার। 1912। এবারে আইকিউ লিখো, আইকিউ সমান সমান আরে কি 1912? ये डालिया বলে দিন। বুদ্ধাঙ্ক লেখো। আচ্ছা আইকিউ, আচ্ছা হ্যাঁ, স্টার প্রবর্তন করা। এরপরে কিছু আর বলেন, এবার হবে। ঠিক আছে। আচ্ছা এবার লেখো আর কি, এবার লেখো মেন্টাল এজ, ধারণা দেন। মেন্টাল এজ ধারণা দেন কে, বলো। ক্যাটেল। বলো মেন্টাল এজের ধারণা দেন কে? বিনে 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 স্যার এটাও বিনে বিনে। আলফ্রেড বিনে। ক্যাটেল বললাম, হ্যাঁ কোথায় ভুল হতেই পারে মানুষের। কোথায় হ্যাঁ বললাম? আলফ্রেড বিনে। হ্যাঁ বলেনি, হাট বলেছে। লেখো আলফ্রেড বিনে। চলো নেক্সট লেখো, আলফ্রেড বিনে হয়েছে। গন্ডগোলের জিনিসগুলো করে দিয়েছি, ছেড়ে দাও। হয়েছে, ছেড়ে দাও। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আর করছি না। হ্যাঁ এবার হচ্ছে পরের দিনে আমি এই থিওরি গুলো ধরবো। ওকে, পরের দিনে আমরা থিওরি গুলো ধরবো।
এখন আর এই ইন্টেলিজেন্সের ভেতরে ঢুকো না, আমাদের যতটুকু বুদ্ধি ছিল ততটুকু খারাপ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই ইন্টেলিজেন্স না অনেক আছে গো, মানে বিনে সাইমন থেকে শুরু করে পুকুরের নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। আরে ওইগুলো মানে আমাদের লাগবে না, ঠিক আছে? বেসিক জিনিসগুলো জানলে হবে, বেশি লাগবে না। আর ওই থিওরিগুলো করে দেবো। আচ্ছা, এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে, যেহেতু মক টেস্টে দিয়েছি ওই পিঁয়াজি, ঠিক আছে? পিঁয়াজিটা একটু হালকা করে আমি তোমাদের বলে দিই, কি বলো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বলুন। স্যার একটা কথা ভালো করেই বলবো? বলুন, হালকা করে বলতে হবে না। হ্যাঁ বলো। বলছি একটা এডুকেশনের বই সাজেস্ট করুন না, যেটা এই স্কুলের জন্য লাগবে। হ্যাঁ, এডুকেশনের বই বাংলায় প্রথম মানে বই তো থেকে ধরেন এডুকেশনের সেই বিএড এর যা আছে তাই, আর ওইগুলো তাছাড়া তো ওইগুলো পড়লে আমার মনে হয় আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? কারণ ওইগুলোই সব বইতে। না না, বিএড এর বই পড়ে কিছু লাভ হয় না, তাই ও তো সেই অন্য টাইপের বই। তাহলে কি অনার্স লেভেলের বই পড়তে হবে এডুকেশনের? অনার্স লেভেলে তোমার অত বই কিনতে হবে না, ওই যে টেটের জন্য হ্যাঁ প্রচুর বই হবে তো, একটু বই বলুন। টেটের জন্য একটা ওই বই কিনেছিলে না, এ দেবাঞ্জলি ভালো বলতে পারবে, দেবাশিস। বলছিল এক্ষুনি কি একটা অথার করছিল। বলো বলো, কি বলছিল বলো। দেবাশিস যে বলছেন ওটা আছে বাংলা বই। হ্যাঁ, ওটা হলে হবে। বাংলা বই আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি, ইংরেজি বই বলছি বাংলা বই আমি ঠিক বলতে পারবো না। ইংলিশ বই একটা বলে দাও। ইংলিশ আমি সাইকোলজি অনিতা উলফর পড়েছি। স্যার কি আমি কি যেটা অনিতা? জানি অনিতা উলফর। আপাতত মানে এই স্কুল তুমি এসআই এর এসটি জন্য মঙ্গল পড়তে একটা পারো, বই কোনো ইজি বই হবে। স্পেসিফিক নেই, না, কোনো স্পেসিফিক নেই। একটা কোনো বই স্পেসিফিক নেই। এটা যদি আলাদা আলাদা অনেক বই আছে, নাহলে একটা কোনো স্পেসিফিক আমার জানা কোথাও পাবে না পুরো। পাবে না একদম। আর এসআই এর জন্য তবু আমাদের মতো অসহায় লোকেদের কিছু তো সহায় হবে। স্যার মোটামুটি টপিক গুলো একটু কভার হবে এরকম কিছু কি আছে তাহলে বই? ওই সিটেটের বই কিছু নিয়ে নিন, বিএডটাও পড়ে নিন আরেকবার। আর যদি অ্যাডভান্স পড়তে চান, ওই যে ইংলিশ ভার্সন আরিয়ান্তের আছে, যেটা ইউজিসি ওই নেট ফেটে যেগুলো দেয়। নন্দিনী শর্মা। ঠিক আছে, ওই বই একটা বই কিনে নাও, ইংরেজি ইংলিশ বই। বই স্ক্রিনশট পাঠিয়ে দিলে ভালো হয়। স্যার আরিয়ান্তের বইটা? আরিয়ান। স্যার কোনো বইয়ের নাম বলবে না, একে বলবে তুমি বলে দাও, ওকে বলবে তুমি বলে দাও। অনেক ভুল ভালো থাকে। এ ভাই, আমি কত করে বললাম, আমি তো বললাম দেবাশিস পাল পড়বে, বিএড এর বই পড়বে। আর ইংলিশ বই আমার কাছে তো আছে, ওই আরিহান্ত, যেটা শুভময়কে বলেছি, ও ইংলিশ পড়ে বলে ওকে বলেছি। আর কি বলবো বলো তুই, আমি যা এইগুলো সত্যি কথা আমার কাছে। আপনি ইংলিশটাই বলুন। ওই তো আরিহান্তের একটা বই আছে, ওই বইটা কিনে নেবে। আর একটা ইংলিশ ভার্সন আছে আমার কাছে, অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এসকে মঙ্গল। হ্যাঁ, এসকে বই ভাই, ওই বইটা তো ভালো। ওইগুলো তো মাদার সাবজেক্টের বই, ছেলেমেয়েরা পড়াশোনা করে, ঠিক আছে? ব্যাস হয়ে গেল, কতগুলো বই, এগুলোই পড়ানো হয়ে যাবে। তারপরে টিচার হয়েছেন সেটা বলুন না, হ্যাঁ, আপনি কোন বইটা পড়ে টিচার হয়ে গেছেন? আপনি কোন আমি বইটা এই পড়েছেন কোশ্চেনটা সেটা করবো বলুন। ভাবছিলাম। কিছু করিনি। এই ভুলবেই না, পড়াবে বলবে না। এত কিছু, এত বই থেকে সব লিখে দিচ্ছি পড়ে। আপনি কোনটা থেকে লিখছেন বলুন না, কোন বইটা থেকে বলছেন? আরে ভাই, এম এর বই আছে, ঠিক আছে? এম এর বই থেকে দিচ্ছি তোমাদের। বিএড বই, বিএড এর বই আছে, তারপর ওই দেবাশিস পাল আছে, এই সমস্ত বই দেখেই দিচ্ছি, ঠিক আছে? স্যার আপনার তো এডুকেশন সাবজেক্ট ছিল না, এম এর বই মানে ব্যাপারটা কি, কি বলতে চাইছো? স্যার এডুকেশনে এমএ করেছে তো। হ্যাঁ তারপর মাথায় এলো, ওই জন্য চুপ করে গেলাম। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। প্রশ্ন বেশি আর ভেতরে ঢোকনি, ঠিক আছে? ভেতরে ঢুকলে সমস্যা হয়ে যাবে। দেখো, অনেক কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সরি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পিঁয়াজি। দেখো, পিঁয়াজে একজন হচ্ছে মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, ইনি জেনেটিক এপিস্টেমোলজিস্ট ছিলেন, ঠিক আছে? জেনেটিক এপিস্টেমোলজিস্ট ছিলেন, অর্থাৎ তিনি বিকাশের উপরে বিভিন্ন ধরনের
কি মানে চিন্তা ভাবনা করেন, অনুসন্ধান করেন, ঠিক আছে। কগনিটিভ মানে হচ্ছে প্রজ্ঞা, বাংলায় কগনিটিভের বাংলা বলা হয় প্রজ্ঞা, ডেভেলপমেন্ট মানে বিকাশ, থিওরি মানে তত্ত্ব, অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, প্রজ্ঞা মানে জ্ঞান, ঠিক আছে। ইনি এই পিয়াজে, যা পিয়াজে বলা হয় এর সম্পূর্ণ অর্থ জিয়ান পিয়াজে, ওকে। ইনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এবং তিনি একজন ওই যে বললাম জেনেটিক এপিস্টেমোলজিস্ট অর্থাৎ জৈব বিশারদ ছিলেন, ঠিক আছে। অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের দক্ষতা, প্রজ্ঞা, এই সমস্ত কিভাবে বিকাশ ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি অনুসন্ধান করেন, গবেষণা করেন, থিওরি উপস্থাপন করেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে আমরা ছোটবেলা থেকে এক জন্ম থেকে বিভিন্ন স্টেজে স্টেজে মানে মানে বিভিন্ন বয়সে আমাদের কি হয়, গ্রোথ হয়। এবং গ্রোথের সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, আমাদের মেন্টাল মানে মানসিকতা অর্থাৎ আমাদের যে এজ মানে বুদ্ধি, সেই বুদ্ধিরও বিকাশ ঘটে। তো এই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুদ্ধির যে বিকাশ ঘটে, এই সমস্ত বিষয় নিয়ে ইনি কি করেছেন, তিনি মানে গবেষণা করেছেন। এইখানে এনাকে কি বলা হয়, জেনেটিক এপিস্টেমোলজিস্ট, ওকে, যে জৈব বিশারদ বলা হয়, ওকে। এবারে পিয়াজি তার তত্ত্ব উপস্থাপন করতে গিয়ে কিছু থিওরি মানে কিছু বেসিক প্রিন্সিপাল বা কন্ডিশন ঠিক না, কন্ডিশন বলা ভুল হবে, কিছু কিছু বিষয়ের কথা উপস্থাপন করেন। তার মধ্যে অন্যতম ছিলেন স্কিমা, ওকে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি স্কিমা। স্কিমা বানানটা লিখে নাও, SCHEMA, স্কিমা। এই স্কিমা ধারণাটি যদিও আর্ট বার্টলেট উপস্থাপন করেন, ঠিক আছে, এই পিয়াজে উপস্থাপন করেনি। কিন্তু এই টার্মটা, এই স্কিমা টার্মটা প্রথম ইউজ করেন, ধারণার প্রথম উপস্থাপন করেন আর্ট বার্টলেট, আর্ট বার্টলেট, BUR বার্টলেট, LET, 1932 সালে। 1932 সালে এই স্কিমা ধারণাটি প্রথম উপস্থাপন করেন আর্ট বার্টলেট। পরবর্তীকালে পিয়াজে কি করেন, এই স্কিমা ধারণাটি মানে ধারণাটি ব্যাখ্যা করেন। স্কিমাটা কি, স্কিমা হচ্ছে তিনি বলছেন যে কোনো মুহূর্তে আমরা যে তথ্যটাও অর্জন করি বা তথ্য আমাদের ব্রেনের মধ্যে গঠিত হয় বা সংগঠিত হয়, সেটাকে বলা হয় কি স্কিমা, ওকে। যেমন ধরো আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা কত কিছু নতুন নতুন জিনিস শিখছি, ঠিক আছে। কত নতুন নতুন জিনিস শিখছি, কত নতুন নতুন মানে যেগুলো শেখা জিনিস সেগুলো ভুলে যাচ্ছি। যেমন ধরো আজকে আমরা অনেকগুলো থিওরি পড়লাম, এই থিওরিগুলো তোমরা পড়েছি, ইউনিফ্যাক্টর থিওরি স্টার্ন, টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যান, মাল্টিপল ফ্যাক্টর থিওরি থর্নডাইক, প্রাইমারি মেন্টাল এবিলিটি থ্রাস্টন, থ্রি ডাইমেনশনাল থিওরি গিলফোর্ড। তো এইটা আমরা কি করেছি, নতুন ভাবে শিখলাম, তাই না। তো এইগুলো আমার কি হচ্ছে, ব্রেনের মধ্যে কি হলো, গঠিত হলো, সংগঠিত হলো, স্ট্রাকচার হলো, ওকে। তো এইটা হচ্ছে স্কিমা। যেমন ধরো আজকের সকালে দুপুরবেলা আমরা কি করেছি, রিজনিং এর কিছু নতুন নতুন জিনিস শিখলাম। অর্থাৎ প্রতি মুহূর্তে আমাদের স্কিমা কি হচ্ছে, স্প্রেড হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, ওকে। অর্থাৎ স্কিমা আমাদের প্রতি মুহূর্তে সম্প্রসারিত হয়, ঠিক আছে। আজকে রাত পর্যন্ত কত কিছু নয় আমরা শিখবো, কত কিছু দেখবো ফেসবুক খুললে, তাই না। তো এটা আমাদের কন্টিনিউ হতে থাকে, ওকে। তো এই স্কিমা হলো, তাহলে স্কিমা বলতে কি বোঝায়, স্কিমা বলতে মানে যে কোনো সময় আমাদের যে তথ্য বা জ্ঞান আমাদের ব্রেনের মধ্যে সংগঠিত হচ্ছে, আমরা জ্ঞান অর্জন করছি, সেটাকে স্কিমা বলে, ওকে। এই স্কিমা দুই ভাবে আমাদের ব্রেনের মধ্যে অর্গানাইজড হয়, ঠিক আছে, মানে সক্রিয় থাকে। কিভাবে হয়, দুটো ভাবেই হয়, একটা কি অ্যাডাপ্টেশনের মাধ্যমে আর একটা অর্গানাইজেশনের মাধ্যমে। তাহলে স্কিমা একটু লিখে নাও, বাংলায় একটু লিখে নাও, স্কিমা কাকে বলে। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন হলো স্কিমা। এই স্কিমা প্রতি মুহূর্তে সম্প্রসারিত হয় এবং নতুন নতুন তথ্য আমরা জানতে থাকি। এইটা লিখে নাও নিজের ভাষায়। আরেকবার বলুন। দেখো স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন হলো স্কিমা। ওকে, অর্গানাইজেশন, দেখো স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন। আমরা প্রতি মুহূর্তে নতুন তথ্য জানতে থাকি এবং প্রতি মুহূর্তে স্কিমা সম্প্রসারিত হয়।
হয়েছে? কি বললেন স্যার? ভাই স্কিমা হলো, স্যার এটা লিখে নেবো? এ ভাই কি রে, আমি তাহলে কি বলছি এতক্ষণ ধরে? আরে স্যার আপনি বোর্ডে একটা যেটা করলেন সেটা লিখে নেবো। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই লিখে নেবে। কি লিখেছেন স্যার ওই স্কিমার পরে? স্কিমা লেখো, স্কিমা দুটি ভাবে সম্প্রসারিত হয়। হ্যাঁ এইখানে এইখানে এই যে এই পাশে সালের আগে। সালের আগে হ্যাঁ, আট বার্টলেট, এ আর টি, আট বার্টলেট, আর ওটা 1400 না 1900? 1932। স্কিমা প্রতি মুহূর্তে সম্প্রসারিত হয়, আর এই ধারণাটা দেন কে? আট বার্টলেট। আচ্ছা দেখো, এবার স্কিমা আমাদের মধ্যে স্প্রেড করে দুটি প্রক্রিয়াতে, একটা কি? একটা অ্যাডাপ্টেশন আর একটা অর্গানাইজেশন। লিখে নাও, স্কিমা দুটি প্রক্রিয়ায় সম্প্রসারিত হয়, একটা হলো অ্যাডাপ্টেশন আর একটা অর্গানাইজেশন। এবার অ্যাডাপ্টেশন কি জিনিসটা আমি বলে দিচ্ছি। অ্যাডাপ্টেশন তো আমরা বহু কাল ধরে এটা করি, আমাদের 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 যে বংশ, আমরা যে বেঁচে আছি, এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা অ্যাডাপ্টেশনের মাধ্যমে হয়েছে। আমাদের বাবা কাকা জেঠুরা অ্যাডাপ্টেশন, সরি কাকা বাবা না, আমাদের দাদু ঠাকুর দ্বারা অ্যাডাপ্টেশন করে আমরা আমরা তারা যেমন হয়েছে আমরা সেরকম হয়েছে। অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন। ঠিক আছে? তো আমরা প্রতি মুহূর্তে অভিযোজন করছি, প্রতি মুহূর্তে প্রতিটা সময় আমাদের পরিবর্তনশীল হচ্ছে। ঠিক আছে? প্রতি মুহূর্তে আমরা অভিযোজন করছি। আগে আমরা কি ফোন ইউজ করতাম? আগে সেই কিপ্যাড ফোন ইউজ করতাম। ঠিক আছে? আগে আমার ফোন ছিল না, একটা গল্প বলি। যখন তখন সেই প্রথম ফোন ফোন উঠতো মানে ছিল না, তখন কি হতো? সেই স্কুলে থেকে টাই দিত না, ঠিক আছে? ওই টাইটাকে ভাবতাম এটা আমার ফোন, ঠিক আছে? ঝুলি নিতাম, বুঝলি? ঝুলি নিয়ে যাতে ভাববে, মানে তখন আর কি সেই বাচ্চা বয়সে যেটা হয় না, এই যে ওইটা একটা বৈশিষ্ট্য আছে, এই মানে 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 একটা বয়স সন্ধিক্ষণে যে বৈশিষ্ট্যটা, নায়ক মনে হয় নিজেকে, ঠিক আছে? ওই 9, 10, 11, 12 ছেলেমেয়েরা না এই সময় দেবে সব উড়ে, ঠিক আছে? কেন? মেয়ে যদি হেসে ফেলে আপনাকে দেখে একটু, ব্যাস শেষ, ওখানেই ছেলেটা শেষ। শেষ, মানে ওখানে হাফ মার্ডার, ঠিক আছে? আর মাথার চুলটা এরকম টুক করে ঘুরিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, ওখানেই হাফ মার্ডার, ঠিক আছে? তো ওই সময় আর কি ওই গলার যে এটা না, ওটা দিয়ে থাকতাম যাতে ভাবে যে আমার হাতে ফোন আছে, ফোন আছে মানে ঝুঁকি রাখতাম। তো হ্যাঁ, এরকম পাগলামি এগুলো বলা হয়, ঠিক আছে? তো ওই সময় অভিযোজন করেছি, ফোন নেই ভাই, অন্য কিছু দিয়ে আমি অভিযোজন অভিযোজন করেছি, ঠিক আছে? তো অভিযোজন হচ্ছে, আমরা পিঁয়াজে বলছেন যে এই অভিযোজন প্রক্রিয়া দুটো ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে মানে এই স্কিমার জন্য অভিযোজন প্রক্রিয়া দুটো ভাবে হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। ওকে, এই স্কিমার অ্যাডাপ্টেশন মানে অভিযোজন দুইটি ভাগে হয়ে থাকে। একটা কি? অ্যাসিমিলেশন, এএসএসআই, অ্যাসি, এএসএসআই, অ্যাসিমিলেশন, MILATION, অ্যাসিমিলেশন। আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন, ACCO, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, ঠিক আছে? এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনটা কি? অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, বাংলায় বলা হয় আত্মীকরণ। তোমরা যা যা লিখছি মানে সবই লিখবে কিন্তু, হ্যাঁ, বাংলাটাও লিখে নেবে, যদি সমস্যা হয় ইংরেজিতে বাংলাটাও লিখে নেবে। অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ। আত্মীকরণ কি? আত্মীকরণ হচ্ছে আমরা যখন কোনো কিছু আয়ত্ত করি, মানে আত্মস্থ করি, যেটাকে বলা হয় আত্মস্থ করি, এটা হচ্ছে অ্যাসিমিলেশন, ঠিক আছে? তো আত্মস্থ মানে মুখস্থ করা, যেটাকে বলা হয়। অর্থাৎ শুধু মুখস্থ না, আমরা নতুন নতুন জায়গায় যখন আমরা ঘুরতে যাই বা নতুন নতুন পরিবেশে আমরা যাই, তখন নতুন নতুন জিনিস শিখি। তো ওটাই আমাদের মধ্যে অ্যাসিমিলেশন হিসাবে অর্গানাইজড হয়। ওকে, তাহলে অ্যাসিমিলেশন মিন্স হচ্ছে কি? আমরা যখন নতুন তথ্য বা নতুন চিন্তা ভাবনা বা নতুন ধারণা বা নতুন পরিবেশে কোনো উপাদান সম্পর্কে আমাদের ব্রেনের মধ্যে অর্গানাইজড হয়, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। ওকে, বোঝা গেল? লিখে নাও, লেখো, অ্যাসিমিলেশন হলো আমাদের স্কিমার মধ্যে নতুন তথ্য, নতুন চিন্তা ভাবনা, আরেকবার বলুন তো, একটু বলুন প্রথম থেকে, বেরিয়ে গেছিলাম। লেখো স্কিমা হলো, স্কিমা না আত্মীকরণ হলো, ও হ্যাঁ হ্যাঁ, অ্যাসিমিলেশন হলো। আত্মীকরণ বা অ্যাসিমিলেশন হলো স্কিমার মধ্যে নতুন
তথ্য, চিন্তা বা ভাবের সংযোজন। নেক্সট দেখো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনটা কি একটু বলে দিই, তারপরে লিখবে। অ্যাকোমোডেশন মানে হচ্ছে কি, অ্যাকোমোডেশনের বাংলায় হচ্ছে সহযোজন। ঠিক আছে, মানে কি আমরা যখন নতুন কিছু তথ্য বা চিন্তা ভাবনা বা ধারণা আমরা পাই, সেটা আমরা পুরোপুরি বা সবকিছু আমাদের মনে থাকে না। ঠিক আছে, তো আমাদের সেখান থেকে কিছু, মানে আমি যে পুরো এই যে আলবার্ট মানে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পুরোটাই বললাম, আমি তোমাকে এক্ষুনি জিজ্ঞাসা করলে তুমি কি পুরোটা বলতে পারবে? পারবে না। তো আমরা ওখান থেকে একটা জিস্ট ধারণা তুমি আমাকে বলতে পারবে। তো ওই যে জিস্ট ধারণা তুমি আমাকে বললে, এটাই হচ্ছে কি অ্যাকোমোডেশন। ঠিক আছে, চলো লেখো। লেখো কিভাবে লিখবে, লেখো নতুন অর্জিত তথ্য বা চিন্তা ভাবনা ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করাকে বলা হয় অ্যাকোমোডেশন। আরেকবার বলুন। লেখো নতুন তথ্য, ধারণা বা চিন্তা ভাবনা প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা পরিবর্তন করে যুক্ত করাই হলো স্কিমার মধ্যে যুক্ত করাই হলো অ্যাকোমোডেশন। হয়েছে? অ্যাকোমোডেশন কি বোঝা গেল? ওকে, আচ্ছা এবারে তাহলে আমরা দুটো জিনিস হয়ে গেল এখান থেকে, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন হয়ে গেল। আর হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি? অর্গানাইজেশন মানে সাংগঠনিকরণ। ঠিক আছে, মানে সাংগঠনিকরণ মানে কি আমাদের যে চিন্তা ভাবনা সেইটা, মানে আমাদের যে মানে ব্রেনের বা প্রজ্ঞার মধ্যে যখন জটিল চিন্তা ভাবনা করতে আমরা সক্ষম হই এবং প্রতিষ্ঠা করি, জটিল চিন্তা ভাবনা মানে আমাদের ব্রেনের মধ্যে সংগঠিত করি, সেটা হচ্ছে কি অর্গানাইজেশন। ঠিক আছে, যেমন ধরো তোমার রিসার্চ করো যখন, ঠিক আছে, রিসার্চ করো, করতে করতে মানে কি হয়, আমরা একটা সেই বিষয় সম্পর্কে একটা কনক্লুশনে আসি যে ভাই এটা এই। ঠিক আছে, মানে আমরা সবকিছু মানে দেখলাম যে ভাই আমাদের মানে মানে ভারতবর্ষের রাজনীতিতে মানে পলিটিক্যালি হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে মানে সমস্ত কিছু সমস্যা আছে, সমস্ত কিছু ঠিক আছে, তবুও মানুষ হ্যাঁ একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, না এখান থেকে আমাকে কিছু করতে হবে। ঠিক আছে, তো কনক্লুশন মানে সমস্ত কিছু দেখাশোনা করে, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যখন সেই সম্পর্কে আমরা যখন একটা কংক্রিট একটা তথ্য উপস্থাপন করি বা ধারণা সংগঠিত করি, সেইটাকে বলা কি অর্গানাইজেশন, মানে সত্য প্রতিষ্ঠা করা যেটাকে বলা হয়। ওকে, চলো তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সমস্ত কিছু। এবার আমরা পড়ব এই স্কিমা, এই সরি পিঁয়াজে তার জীবন বিকাশের সঙ্গে সঙ্গে বুদ্ধির যে বিকাশ ঘটে, সেই বুদ্ধির বিকাশকে তিনি 4টে স্টেজে ভাগ করেন। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি 4টে স্টেজের কথা তিনি বলেন। স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিকে 4টে ভাগে ভাগ করেন। ওকে, প্রথম যে স্টেজ সেটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ। বাংলায় বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর। এর বয়স সীমা কত? 0 থেকে 2 বছর, 2 ইয়ার।
0 থেকে 2 বছর সেন্সরি মোটর স্টেজ। নাম্বার 2 প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ এর বয়স কত? 2 থেকে 7 বছর। 2 থেকে 7। ইয়েস। নেক্সট বলো কি হবে? কনক্রিট স্টেজ। ইয়েস, কংক্রিট স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ 11। কত থেকে হলো? 7 থেকে 11। 7 থেকে 11। ঠিক। নেক্সট লেখো কি? ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ কত হবে? এটা 11 থেকে 18। 11 থেকে 12। 18। 11 থেকে 18। অর্থাৎ পেঁয়াজে এই 4টে স্টেজে, অর্থাৎ আমাদের জীবন বিকাশের 4টে স্টেজে কেমন বুদ্ধির বিকাশ হয় সেগুলো তিনি উপস্থাপন করেছেন। ঠিক আছে, প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ। এটা 2 বছর পর্যন্ত বয়স। হ্যাঁ, বয়সের মধ্যে এই মানে এই বিকাশটা ঘটে। এই সময় কি হয়, শিশুদের কি হয়, অ্যাকচুয়ালি 2 বছর পর্যন্ত তারা কি করে, সাধারণত তারা কথা বলতে পারে না। তারা দেহ সঞ্চালনের মাধ্যমে কি হয়, তাদের মানে ক্রিয়া প্রতিক্রিয়া করে, মানে বাবা মার সঙ্গে বা সবার সঙ্গে আর কি, তাই না? মানে চোখ নেড়ে, হাত নেড়ে, সরি চোখ না, হাত পা নেড়ে, ঠিক আছে, তারপরে কান্নাকাটি করে, যখন কাঁদে, খিদে পাচ্ছে ম্যাঁ ম্যাঁ করে কাঁদে, খিদে পায় তখন বোঝা যায় যে হ্যাঁ ও বলছি আমার খিদে পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমরা কি করবো, আমরা কি আর কাঁদবো, খিদে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ, তো ওরা কাঁদবে এখন, ঠিক আছে, কেঁদে কেঁদে বলে দেয় যে আমার খিদে পাচ্ছে, বা কোনো শরীরে প্রবলেম হলে তখন কাঁদতে থাকে। তো ওরা ওই সময় কি হয়, তাদের দেহ অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মানে বলতে থাকে যে ভাই আমার এই হয়েছে, আমার সমস্যা হয়েছে, তুমি আমাকে দেখো। ঠিক আছে, তো এই বয়সে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে, মানে আমাদের মানে কি শিশুর কিছু বৈশিষ্ট্য থাকে, সেইগুলো আমাদের একটু জেনে নিতে হবে। ওকে, কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের একটু জানতে হবে। ওকে, প্রথম বৈশিষ্ট্য কি? ইগোসেন্ট্রিজম, আত্মকেন্দ্রিকতা। ইগোসেন্ট্রিজম মানে এই সময় শিশুরা কি হয়, সে সবসময় নিজের জগতে থাকে। ঠিক আছে, তারা তো কিছুই মানে বলতে পারে না, তারা সবসময় নিজের জগতে থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সবসময় নিজেকে নিয়ে থাকে, তারা অন্য কিছু জানে না। তুমি কথা বলছো, সে সে ওর মতো নিজের মতো নিজের জগতে আছে। আমার মানে মনে মনে হয়, ঠিক আছে, যে কথা বলছে, মানে মারা কথা বলে, কিন্তু মানে মারা বাবারা সবাই কথা বলে, কিন্তু মানে কিন্তু ওই সময় শিশুরা নিজেদের জগতে থাকে, কিন্তু আস্তে 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 বলতে 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 ও আস্তে আস্তে কি হবে, ওই কথা বলাটাও ওর মধ্যে একটা মানে মানে ওটাই ও চাই, ঠিক আছে, ওটাও চাই বা ওকে বলা উচিত বা বলা দরকার, কিন্তু তাহলে সে সেই সময় ইগোসেন্ট্রিক থাকে, সবসময় আত্মকেন্দ্রিক থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে, 2 বছর বয়স, তাই না? আচ্ছা, এই সময় তোমরা সবাই জানো, আর এটা ভালো করে বুঝি লাভ নেই, তোমরা সবাই জানো। নেক্সট, অবজেক্ট পার্মানেন্সি। অবজেক্ট পার্মানেন্সি সি হবে, মানে বস্তুর স্থায়িত্ব। ঠিক আছে, মানে এই সময় বস্তু মানে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা থাকে না। ঠিক আছে, মানে এই সময় তার চেতনাটা আসে না। ঠিক আছে, তো এই সময় আরো কিছু কিছু সে চষে, সব সময় কোনো কিছু চষা, ধরা, এগুলো করতে থাকে। ঠিক আছে, এগুলো একটু লিখে নাও। হাত হাত দিলে হাত খাবে, ঠিক আছে, বা যা কিছু দেবে, হ্যাঁ, তার মানে আপনার হাত ধরে টানাটানি করে, বুঝতে পারছি। না না, হাত ধরে এখন টানবে কি করে, সবাই 1 মাস হয়েছে, হাত ধরে টানে না, তবে দিলে না, কিন্তু আমি মানে দিতে বারণ করে, বলে না এখন দিবে না, ঠিক আছে, মানে আমি হাত দেওয়ার চেষ্টা করি, কিন্তু দিলে এখন খারাপ, তো এখন মানে চেষ্টা করে আর কি।
আচ্ছা, তাহলে এইগুলো হয়ে গেল। আচ্ছা, এই দুটো পয়েন্ট লিখে নাও, আর লিখতে হবে না। এবারে প্রি অপারেশনাল স্টেজ। বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এজটা 2 থেকে 7 বছর লিখে নাও। তো এই স্তরে মানে এই স্তরে কি কি বৈশিষ্ট্য একটু লিখে নাও। 1 নম্বর লেখো রিয়েলিজম। ঠিক আছে, মানে এই সময় আস্তে আস্তে শিশুরা নতুন বাস্তব জগতের সঙ্গে মানে বাস্তব জগতে ঢোকে, তারা বুঝতে পারে। এখনকার বাচ্চারা তো একদম স্পিডের বাচ্চা, আমরা 2 বছরে সব শিখে যায়। রিয়েলিজম। ঠিক আছে, অ্যানিমিজম। ঠিক আছে, অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, বাংলায় লিখে নেবে সর্বপ্রাণবাদ। মানে এই সময় বাচ্চারা ভাবে যে সবার মধ্যে প্রাণ আছে, কিন্তু আমার মনে হয় না এখনকার বাচ্চারা ভাবে। কার বাচ্চা আছে 7 বছরের মধ্যে? হাত তোলো দেখি। আমারই আছে স্যার। আমারও আছে স্যার, 3 বছর 3 মাস। 3 বছর 3 মাস। কিভাবে? আমার 1 বছর, বাট ও 1 বছরেই তো মানে অনেকটাই অ্যাডভান্স। তোমরা কি মনে করছো ওদের কি স্যার ও যে সর্বপ্রাণবাদটা ভুল স্যার, ও বুঝতে পারে যে এটা নকল এটা আসল, ও নিজেই বলে এটা তো নকল। ওর বড় আর আমার বাঘটাকে নিয়ে মেয়ে গিয়ে তো বলবে এটা তো নকল। হ্যাঁ, ওরা বুঝে সব। আমার না মেয়ে তো ওই এগুলোকেই বলে, 1 বছর বয়স থেকে ওইগুলোকে ভাবে যে এগুলো আসল। এই তো স্যার দীঘা গিয়েছিলাম না সায়েন্স সিটিতে, হুম যেগুলো আছে না, হুম ওকে দেখে হাতে একটা কি বলে ওটাকে, বর্ষা না শাবল গুলো হয় না, বর্ষা টাইপের, হ্যাঁ, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে দেখে করে বাচ্চা ছুটছে। আচ্ছা মানে কি তার মানে রিয়েল আমার মনে ভয় হয় যে পাচ্ছে না। সবার মতো একভাবে ডেভেলপ হয় না হয়তো। স্যার অ্যাকচুয়ালি পিয়াজে যখন এই তথ্যটা দিয়েছিল তখনকার ছেলে মেয়েরা এইরকম ছিল, কিন্তু এতটা ভাবতে পারিনি যে 2026 সালের এরা এইরকমই থাকবে। এটা যে এখন সব স্যার এআই তাহলে কি বাচ্চা। আমার মেয়ে ব্যাকডেটেড? স্যার হ্যাঁ, তাহলে কি আমার মেয়ে ব্যাকডেটেড? ভয় পেয়েছে। না না, ব্যাকডেটেড কি করবে, অ্যাডভান্স। ভীতু ভীতু ভীতু, খুব ভীতু। ভীতু, হ্যাঁ এইটাই। ভিতু বলে ও ওটা ওই ভাবছে, ওইরকম ভাবছে। তোমার মেয়ে ভীতু হয়ে গেল কি করে? প্রচুর ভীতু স্যার, প্রচুর। বলো। সে আমার মা ওকে গল্প বলছে, মহাভারতের গল্প এমনি বলছে, চুরি করে দিয়েছে, ভাবছে হাতে গদা নিয়ে মারতে আসবে। মানে তোমার বাবার মতো হয়েছে, মানে তোমার ওর বাবার মতো হয়েছে আর কি। ঠিক আছে, এবারে বললো, আমার হাজবেন্ড ভয় ভয় পায়। বলা যায়। ঠিক আছে, সব কারণ এটা আমরাই বুঝতে পারছি। কি করে কি আজকে এত সাহস একটা নম্র হতেই হবে। হ্যাঁ, আর আত্মকেন্দ্রিক প্রচন্ড, যেটা আপনি প্রথমে বললেন না, ইগোসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক। হুম নিজেরটা খুব ভালো বোঝে, মানে কি বলবো, নিজের জামা কাউকে হাত দিতে দেবে না এখন থেকেই। হ্যাঁ, না, ওটা এটা আরেকটা জিনিস থাকে, মানে ও যাকে ভালোবাসবে সেটা যেন ওরই হুম থাকে, হুম, এইরকম হ্যাঁ হ্যাঁ। থাকে এই বয়সে। আমি যদি আমার মাকে আমি মা বলি, রেগে যাচ্ছে, কান্না শুরু করে দিচ্ছে। এটা বাচ্চাদের মধ্যে থাকে এটা। হুম, স্যার আপনি তো এডুকেশন নিয়ে পড়াশোনা ওই করছেন, যে আর আপনার লিখিয়েছেন নিয়ম হয়েছে এখন থেকে ইগোসেন্ট্রিজম, আপনি খাতা কলম নিয়ে বসবেন, যা যা অ্যাক্টিভিটি হবে আপনি লিখে রাখবেন। স্যার ইগোসেন্ট্রিকটা সব বাচ্চারাই, মানে ওরা নিজের জিনিসটা কাউকে দিতে চাইবে না। হুম 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 হুম, একদম। আচ্ছা, এবার লেখো আর্টিফিশিয়ালিটি। আর্টিফিশিয়াল ফিজিক্যাল লিখেছি আমি। আর্টিফিশিয়াল দেখো, আর্টিফিশিয়াল, ARTIFICIAL আর্টিফিশিয়ালিটি মানে কৃত্রিমতা। ঠিক আছে, মানে কৃত্রিমতা মানে এটা বলতে চাইছে যে মানুষ না, শিশুরা এই সময় আর কি, এই বয়সে মানে ওরা ভাবে যে সবকিছু মানুষ তৈরি করেছে। ঠিক আছে, ওই সূর্যটা চাঁদ মামা এনে দাও, এরা আর কি বলে না, তোমরা তো বলো ওই চাঁদ মামা, চাঁদ মামা। কি একটা গল্প আছে না, বলে মনে না, এই যে চাঁদ মামা কি একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপ দিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ, হুম টিপ হুম দিয়ে যাও, হুম হ্যাঁ হ্যাঁ, টিপ দিয়ে যাও। হুম হুম। তো ওই টিপ দিয়ে যাও মানে ভাবে যে মানে ওকে বোঝাতে চাইছে, মানে তুমি জানো যে ওই আরে চাঁদকে মামা বলছি মনেই তো হয়ে গেল, ওখানেই তো হয়ে গেল। হ্যাঁ, ওখানে হয়ে
মানে এই সময় মানে ওরা ভাবে যে এই সবকিছু মানুষ তৈরি করেছে, সুতরাং ও আমার কাছে নিয়ে চলে আসবে, চাঁদ আমার মাথায় আমার মা নিয়ে চলে আসবে, ঠিক আছে, আর ও চুপচাপ খেয়ে নেবে, দুধ খেয়ে নেবে, ঠিক আছে, আর কোনো চাপ নেই। নেক্সট, ট্রান্সডাক্টিভ রিজনিং, REASOING, অবযুক্তিক বিচার, ঠিক আছে। এই সময় কি লিখলেন কি? রিজনিং ট্রান্সডাক্টিভ রিজনিং, ঠিক আছে, মানে এই সময় বাচ্চারা কি হয়, উল্টো পাল্টা বলে দেয়, হ্যাঁ, উল্টো এটাকে বলে অবযুক্তিক বিচার, মানে সেখানে কোনো যুক্তি নেই, মানে কোনো যুক্তি নিয়ে দিয়ে তারা ওই সময় বিচার করে না, এটাকে বলে ট্রান্সডাক্টিভ রিজনিং, ঠিক আছে। মানে কি মানে এই যে আমি যদি বলি যে আমার ভাইজিরা আছে, ভাইজিরা আছে, ধরো একটু রং হয়ে গেল, মানে রং দিল, হাতে রং পড়েছে, ও বাবা কেটে গেছে, কোথায় কেটে গেছে, কাকার কোথায় কেটে গেছে, মানে ওরা ভাবে যে কেটে গেছে, মানে ওরা মানে রক্ত দেখলেই ভাবে যে ওটা, ওরা এমন কিছু ভাবে যেটার কোনো যুক্তি থাকে না। হ্যাঁ সেটাই, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সডাক্টিভ রিজনিং। ব্যাস এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো করে এই নেবে। বয়সটা এমন একটা থাকে, তুমি যেটা যদি তুমি ভুল শেখাও তাহলে ওটা ভুলটাই জানবে। যেমন অন্ধকার দেখলে ভূত আছে যদি বলো, তাহলে ওটাই জানবে যে ভূত আছে। কালো মানেই অন্ধকার, মানে হ্যাঁ অন্ধকার মানে স্যার, এটা কিন্তু ডাক্তাররা বলে যে ওদেরকে ঠিকটা বলতে, তুস ভাই এতে মানে কিছু সত্যি কথাটা বলতে, ঠিক জিনিসটা বলতে, না হলে ওরা ভুলটাই বুঝবে। আরেকটা ধরে নাকি যদি এই ওরা এই বয়সে যদি কোনো ছেলেকে যদি বোঝানো হয় যে তুমি মেয়েদের মতো কাঁদছো কেন, তখন তারা মানে এইটাই বুঝে নেয় যে কাঁদা মানেই হচ্ছে মেয়ে, মানে ছেলেদের কাঁদা চলবে না। সেই জন্য এই কথাগুলো বলতে হয়। স্যার তার মানে ছোটবেলায় কেউ বলেছিল আপনি কাঁদেন? কি বলেছিস, ওইগুলো কিছু না, ওইসব ভুল ভাল ধারণা, ও আস্তে আস্তে বড় হলে সব শিখে যাবে, ঠিক আছে, ওগুলো হ্যাঁ স্যার, শিখে যায়, কিন্তু এই জিনিসটা থাকে অনেকদিন, আরে থাকে এটাই। না, সবাই মানুষ মাত্র, সবাই থাকে, ঠিক আছে। আরে ভাই আমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে তো সবকিছু থাকবে, তোমার মধ্যে আছে এগুলো, তোমার মধ্যে মানে এই এডুকেশনের সাবজেক্ট আর বাস্তব মেলালে চলবে না। বলবে না সমাজ না, কোথায় যাবে? এইটাই হয়, কারণ তার জন্যই আমরা ছোটবেলাতে বাচ্চাদের রোট লার্নিং করাই। ওরা কিন্তু বোঝে না ABCD, এটা ওরা বোঝে না, ওরা পড়তেই থাকে, পরপর পড়তেই থাকে, না বুঝেই পড়ে। বা কোনো কবিতা ওরা না বুঝেই কিন্তু ওইটা রোট করে, পরে তো বোঝার স্টেজটা আসে। স্যার এতটা পর্যন্ত হবে না ক্লাস, আর হবে? হ্যাঁ হ্যাঁ, কেন সমস্যা কিসে, এনি প্রবলেম? এই আমাদের মতো ম্যারেজ 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে না, আমি এই জন্য ভাবছি। টাইমের সঙ্গে কোনো রিলেশন নেই। না, আপনি 1.5 ঘন্টায় কাট করে দেন না। স্যার আজকে কিন্তু আমি বলিনি। না, এরকম ব্যাপার না, আমি কোনোদিন টাইমের সঙ্গে রিলেশন রাখি না, ঠিক আছে, ওটা বলতেও খিদে পেয়ে গেলে ঘুম পেয়ে গেলে হ্যাঁ, হ্যাঁ, অন্যদিন একটু দেরি করে আর কত পড়াবো, কি চাও তোমরা? একদিনই কাণ্ড ভাই। না স্যার, খিদে পেয়ে গেলে ঘুম পেয়ে গেলে স্যার ছুটি দিয়ে দেয়। হ্যাঁ, সঙ্গে ওই দুপুরবেলা পড়ানো থাকে, ওই সেই সময় তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে, এছাড়া ব্যাপার না। আচ্ছা, এটা শেষ হয়নি, নাহলে শেষ হলে ছুটি দিতে হবে, চাপ নেওয়ার দরকার নেই, একটু হালকা করে বসে থাকো। আচ্ছা ভালো ডিসকাশনটা ভালো হচ্ছে। আচ্ছা, নেক্সট অপারেশনাল লেখো, অপারেশনাল স্টেজ, মানে 3 নম্বর পয়েন্ট, কংক্রিট অপারেশনাল স্টেজ। বাচ্চাদের সব শেখাবে, সব করবে, মানে মানে ছেলেকে শুধু শেখালে হবে না, ছেলের পড়াশোনা শুধু বই নিয়ে ঢুকিয়ে দিলে হবে না, ঠিক আছে, এই খেলাধুলা সবকিছু করাতে হবে। এই কি সবাই বই নিয়ে সবসময় পড়ে আছে, ছেলে মেয়েদের পড়াবে, কাকে দেখছেন বই নিয়ে সবসময় বসে আছে? তোমাকে, পড়তেই বসে না। হ্যাঁ, সবাইকে বলছি, সবাই তো এটাই করে কেন বাচ্চাদের। পুঁথিগত বিদ্যা না রেখে বাস্তব জ্ঞানটা সব রকম আমি দিতে হবে। একটা ছেলেকে এখন সব, মানে কেউ পড়াশোনা ছাড়া অন্য কিছু করে না, জানে না, মারাও সেরকম ও স্যার, বেলা বাড়ুক বুঝতে পারবেন। না গো, আমি ঠিক করি। ওসব কথা রাখুন। আপনারাও 3 বছর না হতে হতে স্কুলে যখন পাঠাবেন ওই একই চলবে আপনারও। দূর ভাই, ওরকম একদমই তাই, বেলা বাড়ুক তবে বুঝবেন।
বেশি ইয়ে করলে হবে না, চাপ ইয়ে করলে হবে না, হালকা করে চালাতে হবে, ঠিক আছে। আচ্ছা, অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর। এই 7 থেকে 11 বছরের মধ্যে কি হয়, ছেলে মেয়েদের অনেকটা বড় হয়ে যায়, তো এই সময় তারা অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকে, ঠিক আছে। চিন্তাধারার একটা পার্থক্য চলে আসে, বা মানুষ মেন্টালিটি অনেকটা ডেভেলপ হয়ে যায়, ঠিক আছে। মানসিক 11 বছর মানে কিসে পড়ে, ফাইভ না, ফাইভ না, 5 ফাইভ সিক্স আর 5-6 আর পড়তে থাকে মোটামুটি। তারা চিন্তা ভাবনা করতে থাকে ভালো। তারা তারা মূর্ত, মানে অ্যাকচুয়ালি এই সময় না মূর্ত মূর্ত ধারণা, মূর্ত মানে বস্তু সম্পর্কে ধারণা লাভ করতে পারে, বা তারা মূর্ত জ্ঞান, অর্থাৎ যে আমরা বলছিলাম না অ্যাবস্ট্রাক্ট না কংক্রিট, মানে যে ইন্টেলিজেন্স, এই সময় ভালো বিকাশ হয়। কিন্তু এরা ওই বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারে না এই সময়, অর্থাৎ তাদের মানসিক সক্রিয়তা থাকে এবং মূর্ত চিন্তা ভাবনার বিকাশ হয়, অর্থাৎ তারা বস্তু বা ব্যক্তি সম্পর্কে তারা ধারণা অর্জন করতে থাকে, কিন্তু তারা বিমূর্ত চিন্তা করতে পারে না, ঠিক আছে। এখানকার কয়েকটা বৈশিষ্ট্য একটু লিখে নাও। ক্লাসিফিকেশন করতে পারে, নাম্বার কনসেপ্ট সম্পর্কে ধারণা তৈরি হয়, 2 এ 2 যোগ হয় সেটা করতে পারে, ঠিক আছে। 2 এ 2 যোগ তো 5 বছরেই শিখে যায়। আচ্ছা, হ্যাঁ এবার শিখে। তুমি বললাম না ওই সেই সময় ছেলেমেয়েরা অতটা পড়াশোনা মানে প্রকৃতির সঙ্গে থাকতো, তো কনজারভেশন। এখনকার ছেলেমেয়েরা তো ভেরিয়েশন মানে ভেরিয়েশন ও আচ্ছা, সিরিজ ক্লাসিফিকেশনের পরে কি? ক্লাসিফিকেশন নাম্বার, তারপর লেখো সিরিজ মানে ক্রমপর্যায়, সিরিয়েশন মানে ক্রমপর্যায়, পরপর সাজানো, ওইটা পরপর সাজাতে পারবে, হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, সেরিয়েশন। লাস্টেরটা কোন? এবার লাস্ট কনজারভেশন মানে সংরক্ষণ, কনজারভেশন মানে সংরক্ষণ। আচ্ছা, আর একটা লেখো ফর্মাল অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। 4 নম্বরটা কি লিখেছেন? কনজারভেশন সংরক্ষণ, কনজারভেশন সংরক্ষণ। এটা আমার দিদির ছোট দিদির ছেলেগুলো 5 বছর মানে 4 বছরের, ওদেরকে আমি ওই কনজারভেশন সেভিং বোঝানোর জন্য ভার কিনে দিয়েছিলাম, যে এইভাবে টাকাগুলো জমাতে হয়। তো ওরা ঠিক জমিয়েও নিয়েছে, পুরো ভার ভর্তি করে নিয়েছে। দেখেছি স্যার, জাপানের পেরেন্টসরাও তাই করে, সেভিং শেখায় ওদের, হ্যাঁ এইটা করতে হবে। বাবা মাদের হেল্প করা শেখায় ছোট থেকে। আচ্ছা, আর এখানে সেভিংস বেশি করতে গেলে পাড়ার লোক বলবে কিপটে, আমাদের চুরি শেখায়, চুরি চাঁদা দাও, আমাদের বেশি করে চুরি চাঁদা দাও। শেখায়, আমি শেখায়, চুরি একদম টপ টু বটম কিভাবে চুরি করতে হয় সেটা ওই শেখায়। 5-6 বছর থেকে ওই মানে কি মাটির লক্ষ্মী ভান্ডারের নিচ কেটে টাকা বের করে ভান্ডার বসে থাকে, আমি দেখিয়েছি অনেককে। আচ্ছা, তো এইটা এখন একটু বলে দিই, তারপর ভিতরে ঢুকছি। মানে দেখো, এই কমপ্লিট অপারেশনাল স্টেজ মানে সরি ফর্মাল অপারেশনাল স্টেজ মানে একদম মানে এই সময় তো বয়ঃসন্ধিক্ষণের সময় এরা সেই সময় সবকিছু জানে, ঠিক আছে। সবকিছু মূর্ত ধারণা থেকে এরা বিমূর্ত ধারণা চিন্তা করতে থাকে। তুমি একটা প্রশ্ন করলে ওরা উত্তর 10 রকম ভাবে দিতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, মানে এখনকার বাচ্চারা ভাই গিয়ে ওই বিমূর্ত কনসেপ্টটা ওই 5-6 থেকে চলে আসে, বুঝলে, 6 থেকে চলে আসে। 6-7 থেকে এরা যে মানে ওদের যে বুদ্ধি চলে আসে না 6-7 থেকে। ক্লাস 6 থেকেই হ্যাঁ কোডিং ডিকোডিং সব চলে আসছে 6 এর পর থেকে। স্যার একটা কথা বলুন, তাহলে এই যে পেঁয়াজের ধারণা, এই 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 ধারণাগুলো তো এখন আর চলবে না, তাহলে নতুন নিশ্চয়ই কিছু ধারণা বের হচ্ছে। না, এই চলবে তো না, স্যার কি দেবেন। বলছে কি, মানে এখন এইগুলো ওরা যেগুলো করে গেছে ওগুলো সবই চলবে, কিন্তু ওই যে যেমন ধরো আমরা মোবাইল ফোন ইউজ করি, যেমন আগেকার দিনে কিপ্যাড ফোন ইউজ করতাম। এখন আর পেঁয়াজের ধারণা চলবে না, এখন রসুনের না ধারণা চাই। যতক্ষণ না আগের ধারণাগুলোকে ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। হ্যাঁ,
ওরা নতুন জানে। নতুন তো মানে বের হচ্ছে, সেটাই জিজ্ঞেস করছি। বের হওয়া তো উচিত। হ্যাঁ, অনেকে দিয়েছি তো, 10টা ভাগে ভাগ করেছি, 10টা স্টেজে অনেক, দুটো ওই যে এরিকসন আছে। রিসেন্ট কোনটা স্যার? রিসেন্ট আপনি তো ভালো জানবেন। না না, রিসেন্ট সেরকম নেই। এগুলো আমাদের এখন, হ্যাঁ, এগুলো এখন চলছে। বেশি জিজ্ঞেস করলে স্যার বলে আমার খিদে পাচ্ছে, স্যার পড়ান। না না, এখন তো সেরকম কিছু ওঠেনি। কি বলবো ভাই, নতুন তাহলে গবেষণা করতে হবে এইটা নিয়ে। আমি তাহলে তৈরি করবো যে ভাই স্যার আপনি করুন তাহলে গবেষণাটা আমি একটা স্টার্ট থিওরি করুন। তৈরি করবো, ঠিক আছে? আর একটা স্যার বই লিখুন স্যার, চাকরিটা পেলেই একটা বই পাবলিকেশন করে দিন এডুকেশনের উপর। আমার দেখা যাক কি হয়। আমার তো সবচেয়ে আধুনিক ওইটাই মনে হয়, মানে আধুনিক নয়, ভালো লাগে এই মাসলোর যেটা একদম প্রপার, ঠিক কথাই বলে গেছেন একদম। হ্যাঁ 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 ঠিক, একদম ঠিক ওটা। একদম মাসলোটা বলেছে, ঠিকঠাক বলেছে মাসলো। তার ভাই, সবাই ঠিকঠাক বলেছে। হ্যাঁ, এমনি এই থিওরি গুলো আমাদের না, পড়তে ওর মানে ওর এর মধ্যে কোনো কনফিউশন নেই, ও যেটা বলেছে ওটা ঠিকই বলেছে। ওই পরপর 5টা সত্যি আমাদের জীবনে দরকার। লজিক্যাল থিওরি দিয়েছেন মাসলো। আচ্ছা, তো এবারে ফর্মাল। ফর্মালটা তো হয়ে গেল। ফর্মাল হচ্ছে ওই তো যেটা বলছিলাম, ফর্মাল মানে চিন্তা ভাবনা করতে থাকে, ব্যাস। বিমূর্ত চিন্তা ভাবনা করতে থাকে মানে বুঝতে পারছি এরা এই সময় সব কিছু যুক্তি তর্ক দিয়ে ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? মানে তুমি একটা প্রশ্ন করলে সেটাকে ওরা বিভিন্ন ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, মানে দেবে আর কি। এখানে কোনো সন্দেহ নেই, ঠিক আছে?